তোর বুকের কাপড় ফেল বলেই একটানে মীরার বুক থেকে শাড়ির আঁচলটি টেনে খুলে ফেলে সোহাগ মির্জা। মীরার গলায় আর বুকে পাগলের মতো কিস করতে থাকে। তারপর একটা একটা করে ব্লাউজের সবগুলো হুক খুলে ফেলে। এসব কি করছেন আপনি? ঠাস করে একটা চর বসিয়ে দেয় মীরার গালে। আয় আমার সাথে আয়, খুব শখ তোর, আমার বউ হবি তাই না? আজ তো সব স্বাদ আমি মিটিয়ে ছাড়বো। শাড়ির আঁচলটা উঠিয়ে মীরার বুকের সাথে চেপে ধরে সিঁড়ি থেকে ঘেঁষতে ঘেঁষতে টেনে ঘরে নিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে বিছানায় ছুঁড়ে মারে মীরাকে। শার্টের বোতামগুলো এক টান দিয়ে ছিঁড়ে ফেলে শার্টটি খুলে মীরার মুখের কাছে ছুঁড়ে মারে। তারপর মীরার বুকের উপর গিয়ে ঝাঁপিয়ে পড়ে। সোহাগ তার হাত দিয়ে মীরার হাত দুটি শক্ত করে চেপে ধরে আসে বিছানার সাথে। মীরার হাতের কাচের চুড়িগুলো ভেঙে রক্তাক্ত হয়ে যাচ্ছে বিছানার চাদর। দেখুন, আমার খুব লাগছে, ছাড়ুন বলছি। আহ করে মীরা চিৎকার করেই চলেছে, কিন্তু সোহাগের তাতে কিচ্ছু আসা যায় না। মীরার গলায় জোরে একটা কামড় বসিয়ে দেয়। একদম পৈশাসিক নিয়মে নিজে খেলায় মেতে উঠেছে সোহাগ মির্জা। কিছুক্ষণ পর বিছানায় এলোমেলোভাবে বসে আছে মীরা, পুরো শরীরে ব্যথায় কুকড়ে আছে। বিছানার চাদরটি শরীরের সাথে পেঁচিয়ে ওয়াশরুমের দিকে আগাছে। এক পা করে ওয়াশরুমে ঢুকে দরজাটা বন্ধ করে পানি ছেড়ে দিয়ে বসে আছে মীরা। তারপর কাঁদতে কাঁদতে মীরা জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে মীরা নিজেকে আবিষ্কার করে সোহাগের ঘরের সোফায়। খেয়াল করে তার পরনে সালোয়ার কামিজ। সে ভেবে দেখে তার শরীরে তো চাদর পেছানো ছিল, তাহলে এই পোশাক কোথা থেকে আসলো? কিছু বুঝতে পারছে না সে। বিছানা থেকে যেই উঠতে যাবে তখনই খেয়াল হলো তার সারা শরীরে এক অসহনীয় ব্যথা। তখন তার কাল রাতের কথা মনে পড়ে গেল। কতটা হিংস্র ওই লোকটা, যে তার নিজের বউর সামনে পর নারীর সাথে রাত্রি যাপন করে। বিয়ের পর থেকে কখনো নিজের বউকে কাছে টানেনি। যদিও কোনোদিনও কোনো মেয়েকে রাতে নিজের সাথে না আনতে পেরেছে, তখন তাকে সোফায় শুতে বলে দিব্যি নিজের বিছানায় ঘুমিয়েছে। কিন্তু কাল কি করলো সে? এটা কি দোষ ছিল মীরার? সে একবার শুধু নিজের অধিকার দাবি করাই এইভাবে হিংস্ররূপ ধারণ করলো সোহাগ মির্জা। অন্যদিকে হসপিটালের বেডে শুয়ে থাকে মেয়েটির হাত ধরে অঝরে কেঁদেই চলেছে সোহাগ মির্জা। যেই সোহাগ মির্জার সামান্য চোখ রাঙানোতে মানুষ ভয়ে গুটিয়ে পড়ে। আজ তার চোখে পানি। জানিস চুটকি, আজ তোর জন্মদিন। একদিন এই দিনটায় তুই বায়না ধরেছিলি বাবার কাছে আমাদের নিয়ে ঘুরতে কক্সবাজার যেতে হবে। আমি, তুই, বাবা, মা আমরা গিয়েছিলামও। তারপর ফিরে আসার পথে একদল লোক ছিনতাইকারীর বেশে আমাদের চলতি গাড়িটি থামিয়ে আটক করে। তোরা আর আমার গলার কাছে ধারালো চাকু ধারায়। বাবা মার কাছে যা টাকা পয়সা আর গহনা ছিল সব দিয়েছিল, কিন্তু তাতেও তারা খুশি হননি। তাদের আসল উদ্দেশ্য ছিল শিশু পাচার করা। যখন কথাটি বাবা মা জানতে পারে তখন বাবার সাথে লোকগুলো ধস্তাধস্তি হয়। আর সেই সুযোগে মা আমাদের একটা গাড়ির মধ্যে বসিয়ে দেয়। এরপর বাবার কাছে ফিরে যায়। লোকগুলোর আমাদের দুজনকে দেখতে না পেরে খুবই তিক্ত দৃষ্টিতে বাবার দিকে তাকায়। বস আমাদের বলেই দিয়েছে 2টা শিশু কম পড়েছে। আজকে রাতের মধ্যেই যেভাবে হোক 2টা শিশু বসের কাছে নিয়ে যেতে হবে। কাল সকালে বিদেশে প্রচার করা হবে। তোদের জন্য আমরা আমাদের শিকার হারিয়েছি। এখান থেকে তোরা তোদের প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবি না। এই তোরা ধর তো ওদের। তারপর বাবা মায়ের বুকের বন্দুকের গুলিতে রক্তাক্ত অবস্থায় ঝাঁঝরা করে দিয়ে ওরা চলে যেতে লাগলে। তুই গাড়ির ভেতরে কাচের ফাঁক থেকে ওই দৃশ্যটা দেখে চিৎকার দিতে যাচ্ছিলি। তখন আমি তোর মুখটা সঙ্গে সঙ্গেই জোরে চেপে ধরি। লোকগুলো চলে গেলে আমরা বাবা মায়ের কাছে যাই। বাবা ততক্ষণে আর বেঁচে ছিল না। মা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলেছিল তোকে দেখে রাখতে, সবসময় তোর খেয়াল রাখতে। আমি মাকে কথাও দিয়েছিলাম, কিন্তু মাকে দেওয়া সেই কথা আমি রাখতে পারিনি রে। তবে আমি চেষ্টা করেছিলাম, জানিস, খুব চেষ্টা করেছিলাম। তখন থেকেই তো আমি তোর বাবা এবং মা দুটোই হয়ে যাই। তোকে খাইয়ে দেওয়া, চুল বেঁধে দেওয়া, ঘুমানোর সময় ঘুম পাড়ানি গান গাওয়া সবই করেছি আমি। সব কি ভুলে গেলি তুই বোন? তুই আমার কথা একবারের জন্য ভাবলি না? 2 দিনের ওই ছেলেটার জন্য নিজের ভাইকে সরে চলে গিয়েছিলি। কিরে পাগলি, তোর চোখে পানি কেন? তুই কিচ্ছু ভাবিস না। যে তোর এই অবস্থার জন্য দায়ী তাকে আমি ছাড়বো না। সে সহ তার কাছের প্রত্যেকটা মানুষকে আমি ছারখার করে দেব। তিল তিল করে জ্বালিয়ে পুড়িয়ে অতিষ্ঠ করে দেবো তাদের জীবন। এটা তোর কাছে আমার ওয়াদা। সোহাগের পিএ হাসান হঠাৎ কেবিনের দরজার সামনে এসে সোহাগকে কাঁদতে দেখলো।
এই আমি কি দেখছি, স্যার কাঁদছে। সোহাগের চোখ দরজার সামনে দাঁড়িয়ে থাকা হাসানের দিকে গেল। এখানে কি করছো? তোমাকে না বলেছিলাম বাইরে দাঁড়িয়ে থাকতে? দেখছো না আমি আমার বোনের সাথে সময় কাটাচ্ছি? কিন্তু স্যার ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল, এখনই ফোন আসলো, না গেলে যে 2 কোটি টাকা লস হয়ে যাবে। সোহাগ রক্তচক্ষু দিয়ে হাসানের দিকে তাকিয়ে বলল, 2 কোটি কেন, 200 কোটি টাকা যদি লস হয় তাতে আমার কিচ্ছু যায় আসে না। আজ আমার বোনের জন্মদিন, আজ সারাদিন আমি আমার বোনের সাথে কাটাবো। কিন্তু স্যার। আর একটা কথাও না। এই সোহাগ মির্জা একবার যা বলে দেয় সেটাই শেষ কথা। চোখ দুটো বড় বড় করে বলল হাসান। সোহাগের দিকে তাকিয়ে দেখে সোহাগের চোখ দুটো রাগে গজগজ করছে। ভয়ে আর কোনো কথা না বলে হাসান চলে যায়। বাইরে এসে হাসান নিজেই নিজেকে বলছে, একজন অসর কমা যাওয়া রোগীর জন্য যত সব আদিক্ষেতা, এত ইম্পর্টেন্ট একটা মিটিংয়ে নাকি যেতে পারবে না। এদিকে ডাক্তার সাহারা এসে মীরার ক্ষতস্থানগুলো মেডিসিন লাগিয়ে দিচ্ছে। আপনার হাজব্যান্ড আমাকে সকালে ফোন করেছিল। এত কেয়ারলেস কেন আপনার হাজব্যান্ড? ওনার মতন একজন এত বড় বিজনেসম্যান এমনটা করবে আমি কখনোই ভাবতে পারিনি। নিজের ওয়াইফকে শেষ পর্যন্ত যে ওষুধগুলো দিচ্ছি নিয়মিত ক্ষতস্থানে লাগাবেন আর এই ট্যাবলেটগুলো খাবেন। আমি এখন আসি। ডক্টর, একটা কথা জিজ্ঞেস করব আপনার কাছে। আপনাকে কে এখানে আসতে বললো? মীরা মনে মনে ভাবছে, নিজেই অত্যাচার করে আবার নিজের ডাক্তারকে ফোন করবে। কি চায় ওই লোকটা, আর কেন এমন করছে? বুঝেছি, আমাকে সরিয়ে তুলে একটু একটু করে যন্ত্রণাদায়ক শাস্তি দিতে চায়। কিন্তু আমি করছিটা কি? তাকে ভালোবেসে তার মিথ্যা অভিনয়টা বিশ্বাস করে তাকে বিয়ে করেছি, এটাই কি দোষ? মীরা আস্তে আস্তে বিছানা থেকে ওঠার চেষ্টা করে রান্নাঘরে আসলো। বিয়ের পরই সোহাগ মির্জা বাড়ির সবগুলো কাজের লোককে ছুটিতে পাঠিয়ে দিয়েছে। মীরাকেই সব কাজ করতে হয়। এখন যদি দুপুরে রান্না করে না পাঠানো হয় তাহলে তো রাতে এসে আবার বড় কোনো শাস্তি মীরাকে দিবে। এই ভয়ে রান্নাঘরে গিয়ে আস্তে আস্তে রান্না করতে থাকে। রান্নার শেষে কেউ একজন আসলে খাবারটা টিফিনে করে পাঠিয়ে দেয়। ঘড়ির কাঁটায় রাত 1টা সুই সুই। কলিং বেলের আওয়াজে মীরার ঘুম ভেঙে যায়। অসুস্থ শরীরটা নিয়ে দরজা খুলতে একটু লেট হয়। দরজা খুলে দেখে সোহাগ মির্জা একটি মেয়েকে বুকের সাথে মিশিয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। তাকে দেখেও সারার নাম নেই। মীরাকে এড়িয়ে বাড়ির ভেতর যেতে যাবে, ঠিক তখনই মীরা মেয়েটার হাত টান দিয়ে তার কাছ থেকে সরিয়ে এক ধাক্কায় নিচে ফেলে দেয়। তো সাহস তো কম নয়, তোকে তো আমি। যে মীরাকে চর দিয়ে যাবে তখন মীরা নিজের চোখ দুটো বন্ধ করে ফেলে। আর সোহাগের চোখের সামনে মীরার শরীরের ক্ষতগুলো ভেসে আসে। কিছু একটা ভেবে মেয়েটাকে উঠিয়ে তার রুমের দিকে যেতে যাবে। মীরা চোখ খুলে পেছনে মেয়েটার হাত আবার ধরে। দেখুন, এই মেয়েটাকে আমি আপনার সাথে কিছুতেই যেতে দিব না। ভালোভাবে বলছি, সরে যা আমার রাস্তা থেকে। আমি আপনার স্ত্রী। আমি বেঁচে থাকতে ওই মেয়েকে নিয়ে আপনি আমার সামনে থেকে এক পাও আগাতে পারেন না। যদি ওই মেয়েটাকে নিয়ে আপনার থাকতেই হয় তাহলে আগে আমাকে মেরে ফেলুন, তাই ওকে নিয়ে আপনার ঘরে যান। তোর দেখি আজ আবার স্ত্রী হওয়ার শখ লেগেছে। কালকের কথা ভুলে গেলি? ঠিক আছে, আজ তাহলে কালকের মতো। সোহাগ হাতের ইশারায় মেয়েটিকে চলে যেতে বলে। মেয়েটি চলে যায়। তারপর সোহাগ বাঁকা দৃষ্টিতে মীরার দিকে তাকায়। এবার সোহাগ একটু একটু মীরার দিকে আগাতে থাকে। সোহাগ যত আগাচ্ছে মীরা তত পিছাচ্ছে। আস্তে আস্তে মীরা দেয়ালের সাথে গিয়ে বেঁধে যায়। সোহাগ মীরা 2 হাতে শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরে। সোহাগের নিঃশ্বাস গিয়ে মীরার মুখে পড়ছে। মীরা ভয়ে ভয়ে চোখ বন্ধ করে নেয়। দেখুন, আমাকে ছেড়ে দিন। কেন, আমার বউ হবি না? মীরা ধুকরে কেঁদে উঠল। কাল রাতে আপনি যেটা করেছেন তারপর আমার পক্ষে আপনাকে স্বামী হিসেবে মেনে নিতেও ঘৃণা হয়। তাহলে মেয়েটাকে তাড়ালি কেন? আমি জানি না কেন আমি এমনটা করলাম। আমাকে প্লিজ যেতে দিন। আমার সারা শরীরে প্রচণ্ড ব্যথা করছে। আজ আর আমার সাথে কিছু করবেন না প্লিজ। তুই বললেই কি তোর কথা শুনবো নাকি আমি? আজকের দিনটা আমাকে আপনি রেহাই দিন। কাল থেকে আপনি যা বলবেন আমি আপনার সব কথা শুনবো। কি শুনবি তুই? মীরা আর কিছু ভেবে না পেয়ে মাথা ঘুরে পড়ে যাওয়ায় নাটক করে। যেই পড়তে যাবে সোহাগ মীরাকে ধরে বুকের সাথে মিশিয়ে নেয়। এই মীরা, মীরা ওঠো, ওঠো বলছি। মীরার কোনো সাড়া না পেয়ে মীরাকে কোলে করে রুমে নিয়ে বিছানায় গিয়ে শুয়ে দেয়। মীরার মুখের দিকে এক মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে সোহাগ। আমি জানি না মীরা আমি ঠিক করছি কিনা, কিন্তু তোমাকে যে আমার শাস্তি দেওয়াই লাগবে। প্রতিশোধ নিতে হবে আমাকে, প্রতিশোধ। বলেই সোহাগ মীরা পাশের লাইটটা অফ করে ঘুমিয়ে পড়ে। আর মীরা সোহাগের কথাটা শুনে চমকে যায়। চোখ খুলে তাকিয়ে দেখে সোহাগ
উল্টো দিকে মুখ করে শুয়ে আছে। মীরা তখন ভাবতে থাকে, কোন প্রতিশোধের কথা বলছে সোহাগ? না, আমাকে জানতেই হবে। বিছানায় উরু হয়ে শুয়ে প্রিয়তমা স্ত্রী রাইসার কথা ভাবছে রাইসুল শিকদার। না জানি কতদিন তার এই বুকে মাথা রেখে ঘুমায়নি রাইসা। বুকের ভেতরটা অস্থিরতায় ছটফট করছে। এমনটা যেন মাঝরাত হলেই হয়। আর তো মাত্র কয়টা দিন, তারপরে তো রাইসা ঠিক আগের মতন তার এই বুকে ঘুমাবে। আর তাদের সন্তান, সে এতদিনে হয়তো বা বাবা ডাকটাও শিখে গেছে। আচ্ছা, রাইসার মধ্যে কি এখনো সেই ছেলে মানুষগুলো আছে, নাকি মা হওয়ার পর নিজেকে একটু বদলে নিয়েছে? খুব জানতে ইচ্ছা করে, আবার ভয় হয় অনেক। রাইসা যেরকম জেদি মেয়ে, আমার উপর রাগ করে উল্টাপাল্টা কিছু করে বসে নিত সেদিন, কিন্তু আমি কি করতাম তখন? মাকে যে ওই রকম অসুস্থতার সময় কষ্ট দিতে পারতাম না। তবে রাইসার দেখাশোনা করার জন্য আমি তো আমার মীরা আপুকে রেখে এসেছি। মীরা আপু থাকতে এত চিন্তা কিসের? বাবা মারা যাওয়ার পর মীরা আপু নিজ হাতে সংসার সব দায়িত্ব তুলে নিয়েছে, একা হাতে সামলিয়েছে সব কিছু। যে আমার ডাক্তারি পড়ার খরচ চালাতে গিয়ে নিজের একটা কিডনি পর্যন্ত বিক্রি করেছে। এখন আপুর কাছে থাকতে কিছুতেই আমার রাইসা খারাপ থাকতে পারে না। কথাগুলো বিচারণ করতে করতে ঘুমিয়ে পড়ে রাইসুল। সকালে অ্যালার্ম বাজতে এক লাফে বিছানা থেকে উঠে বসে মীরা। তাকিয়ে দেখে সোহাগ তার কানের কাছে ঘড়িতে অ্যালার্ম বাজিয়ে ধরে আছে। আপনি? ঘড়িতে টাইম দেখছিস কয়টা বাজে? বাড়ির কাজগুলো কে করবে শুনি? আজ অফিসে যাব না, তাই আজ বাড়িতে ব্রেকফাস্ট করব ভেবেছি। আর তুই কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছিস? আপনি একটু বসুন, আমি এখনই আপনার জন্য ব্রেকফাস্ট রেডি করে আনছি। বলেই দরজার কাছে গিয়ে কিছু একটা ভেবে আবার ফিরে আসলাম। কি হলো? না মানে, আপনি তো রোজ সকালে খুব ভোরে অফিসে চলে যান, বাইরে ব্রেকফাস্টে কি খান তা তো আমি জানি না। স্ত্রী হয়েছিস আর এটুকুর খোঁজ নিস না? তুই তো দেখছি স্বামীর কি পছন্দ অপছন্দ কিছুই জানিস না, আর বলিস কিনা আমার বউ হবি। হাত দিয়ে মীরার গালটা শক্ত করে চেপে ধরে। আচ্ছা, ছাড়ুন আমাকে। সোহাগের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আপনি যদি না বলেন তাহলে আমি জানবো কি করে? তারপর আমি কি থেকে কি আপনার জন্য বানিয়ে আনবো যদি আপনার মুখে না রোচে? সোহাগ মীরাকে বিছানায় ছুঁড়ে মারে। শক্ত করে মীরার দুই বাহু চেপে ধরে বলে, তোর সাহস তো দেখছি দিন দিন বেড়ে যাচ্ছে। মীরার ফোলা ঠোঁটটাতে আঙুল দিয়ে চেপে ধরে। আজ দেখছি তোর এই মুখে খুব বলে ফুটেছে। আর যেন কখনো তোকে আমার মুখের উপরে কথা বলতে না দেখি, নইলে এর জাজ তোকে বোঝাতে আমার বেশি টাইম লাগবে না। সোহাগের আঙ্গুলে একটা কামড় বসিয়ে দেই। অনেক হয়েছে, আর না। বিয়ের আগে তো শুধু আপনার মুখে মধু ফুটতো, এখন তো ভাষার ছিঁড়িতে আপনার কাছে আসতো ঘৃণা হয় আমার। সোহাগকে একটা ধাক্কা দিয়ে উঠে দাঁড়িয়ে কাপুরুষের মতো আমার গায়ে যেভাবে হাত দিন, মাঝে মাঝে তো মনে হয় আপনার মতো লোকের পুরুষত্ব না থাকাই ভালো ছিল। এত জঘন্য ব্যবহার করেন আমার সাথে কেন? কি অপরাধ করেছি আমি? আর কত এইভাবে অত্যাচার করবেন আমার উপর? এই কি আপনার সেই ভালোবাসা? কি চান আপনি? আমাকে একটু বলবেন? আমি আর পারছি না। হয় আমায় মুক্তি দিন, না হয় আমায় একটু ভালোবাসা দিন। খুব বিশ্বাস করেছিলাম আপনাকে আমি। বলেন না, আপনার স্ত্রী হতে গেলে আর কি কি করতে হবে আমাকে? মেয়েরা তো বাপের বাড়ি থেকে স্বামীর মনের পছন্দ অপছন্দের খবরাখবর খোঁজে নিয়ে আসে না? আপনি যদি আমাকে একটু সময় না দেন তাহলে কিভাবে আমি বুঝবো আপনাকে? কথাগুলো বলতে গিয়ে আমার চোখের পানি চলে আসে। সোহাগ মীরার মুখটা দেখে খুব মায়া হতে থাকে। একটা সময় মীরার চোখে পানি সোহাগ সহ্য করতে পারতো না। মীরার মন খারাপ থাকলে সারাদিন একটার পর একটা সারপ্রাইজ দিয়ে মীরার মুখে হাসি ফোটানোর চেষ্টা করত। সোহাগ মীরার খুব কাছে চলে আসে, দুই হাত দিয়ে মীরার গালটা আঁকড়ে ধরে মুখটা উঁচু করে তোলে, নিজের ঠোঁট দিয়ে মীরার চোখের পানি মুছিয়ে দেয়। তারপর তখনই নিজের ঠোঁটটা মীরার ঠোঁটে বসাতে যাবে, ঠিক তখনই মীরা নিজের হাত দুইজনের ঠোঁটের মাঝখানে নিয়ে আসে। আমি ব্রাশ করিনি, সরুন। বলেই রুম থেকে বেরিয়ে কিচেনে চলে যাই। গ্যাসের চুলাটা অন করে দিয়ে বিড়বিড় করে বলি, এই লোকটা আস্ত একটা অসভ্য। যখন তখন শুধু আমাকে হেনস্থা করার বাহানা খুঁজে। না, এই লোকটাকে যেভাবেই হোক সোজা পথে আনতেই হবে। কি পেয়েছেটা কি? আমি কি মানুষ না? আমারও একটা মন আছে। সেই মনটাতেও খুব কষ্ট হয় যখন আমার সাথে উনি খারাপ বিহেভ করেন। কিছুক্ষণ পর মীরা গরম পরোটার আলু ভাজি নিয়ে ঘরে এসে দেখে সোহাগ বিছানার উপর গাদাগাদি কাপড় মেলে রেখেছে। আমরা কি কোথাও যাচ্ছি? তাহলে এত কাপড় কেন বের করে রেখেছেন?
মনে তো হচ্ছে আলমারির সব কাপড়। তোমার কথাগুলো শুনে আমার মনটা বদলে ফেললাম। ভেবে দেখলাম তোমাকে স্ত্রী হওয়ার একটা সুযোগ দেওয়া যেতে পারে। সুযোগটা নিতে রাজি থাকলে তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে পাশ করলে তুমি আমার স্ত্রী হবার সম্পূর্ণ সম্মান ও মর্যাদা পাবে, হতে পারবে আমার যোগ্য অর্ধাঙ্গিনী। আর মনে রেখো, আমার পরীক্ষায় উত্তীর্ণ না হলে আজ কিন্তু পুরো বাড়িতে ঝাড়ু পোছা লাগিয়ে মেজে পরিষ্কার করতে হবে। বাড়ির একটা কোনাও বাদ দিতে পারবে না। কয়েকটা কাপড় মীরার হাতে ধরিয়ে দিয়ে ওয়াশরুমে যাও। 30 মিনিট সময় আছে তোমার কাছে। ওয়াশিং মেশিন ছাড়া সব কাপড় পরিষ্কার করবে, তারপর আয়রন করে ঠিকভাবে রেখে আলমারিতে সাজানো ছিল সেভাবে গুছিয়ে রাখবে। এমন ফালতু আইডিয়া কোথা থেকে বের করলেন বলেন তো? আমাকে কি আপনার বোকা মনে হয়? পুরো কাপড়ের দোকান সামনে রেখে বলছেন 30 মিনিটে ধুয়ে আয়রন করে দিতে। আর শুনুন, আমি আপনার খেলনা পুতুল নই। কোনো পরীক্ষার আমি দিতে পারবো না। আপনার এসব ছেলে মানুষই এবার বন্ধ করুন। আর এটা ভুলে যাবেন না, আমাকে বিয়ের প্রস্তাবটা আপনি দিয়েছিলেন। আমি আপনার যোগ্য নাকি অযোগ্য সেটা তো আপনার বিয়ের আগেই ভাবা উচিত ছিল। মীরা বিছানা থেকে একটি শাড়ি আর তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। আর সোহাগ থা হয়ে পড়ে থাকে। বিছানার উপর বসে পড়ে পা ঝুলিয়ে দিয়ে ভাবে আর কি উপায়ে মীরাকে শাস্তি দিবে। খাইয়া লও মেম সাহেব। না খালা, যতক্ষণ না ভাইয়া আসছে আমি কিছুই খাবো না। এটা কোনো কথা হইল? সাহেব যদি রাতে না আহে তাইলে কি না খাইয়া থাকবা? খালা, তুমি আর কথা বলো না তো। দেখছই তো সে কখন থেকে পেটের ভেতরে ইঁদুরের দৌড়াদৌড়ি করছে। এর লেগা তো কইতাছি খাইয়া লও। সাহেব না জানি কখন আইব, আর তোমারে আমি খাওয়াই নাই দেখা আমারই কথা শুনাইব। প্লিজ খালা, আর জোর করো না। ভাইয়া হয়তো খুব বিজি আছে, দেখি না আর একটু অপেক্ষা করে। আর অপেক্ষা করা লাগবে না, আমি এসে গেছি। রাইসা উঠে গিয়ে সোহাগের সামনে এসে দাঁড়ায় এবং সে বলে, এত রাত করে কেন আসো ভাইয়া? জানো না আমি না খেয়ে বসে আছি? সোহাগ কান ধরে বলে, সরি সুটকি, আসলে সারাদিন খুব বিজি ছিলাম, আজ তো লাঞ্চটাও করার সময় পাইনি। আচ্ছা হয়েছে, এখন চলো ডিনার করবে। আই লাভ ইউ জানো। আই লাভ ইউ টু। মীরা দরজার কাছে দাঁড়িয়ে কান পেতে হেলান দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করছে আর বারবার নাক মুছছে। বিড়বিড় করে বলছে, বেটা বেইমান, খবিস, লুচ্চা শামুক। সোহাগ দরজাটা খুলতে মীরা পড়ে যাবে। সোহাগ অমনি মীরার হাতটা ধরে বসে, মীরাকে নিজের খুব কাছে টেনে নেয়। তারপর মীরার কোমরটি খুব শক্ত করে চেপে রেখে, এই এখনই তো পড়ে যাচ্ছিলে, একটু সাবধানে থাকতে পারো না? মেয়েটিকে চোখের ইশারায় চলে যেতে বলে। শুনুন তো, আপনি একটা খারাপ লোক। আপনার সাথে কোনো কথা নেই। কেন, আমি আবার কি করলাম? সেটা আপনি খুব ভালো করেই জানেন। কি জানি আমি? উফ, আপনি আসলে একটা বজ্জাত। ওই বজ্জাতের কি করেছে আমি? কি করছেন আবার বলছেন? ছি 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 ছি। মীরা ছি ছি ছি। মুখটা নিয়ে ঘুরিয়ে সোহাগের দিকে। তোমার সিএল লিস্ট এত লম্বা যে আমি বুঝে উঠতে পারছি না কি করেছি, যদি একটু বুঝিয়ে না বলো। সোহাগের কিছু বলার আগে মীরা সোহাগের গালে একটা কিস বসিয়ে দেয়। এই কি করছিলেন ওই মেয়েটার সাথে? সোহাগ একটু মুচকি আসে, তাই বুঝি, তো আমি যাই করি না কেন, তাতে তোমার কি? তুমি তো আর আমাকে ভালোবাসো না। তাছাড়া আমি তো সালমান খান নই যে যুগ যুগ মেয়েরা আমার অপেক্ষায় বসে থাকবে। একবার মাথায় চুল পাকতে শুরু করলে সুন্দরী মেয়েরা আমার আঙ্কেল বলে ডাকবে, তুমি বোঝো না? মীরা মুখ টিপে হাসতে শুরু করে। সোহাগের চুলের এখানে ওখানে আঙুলের ইশারায় দেখায় মীরা। সোহাগ কিছু না বলে মীরার কোমরটা ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে মাথার পাকা চুলগুলো খুঁজতে থাকে। মীরা সোহাগের পেছনে এসে ওয়াশরুমের দরজাটা একটু আলগা করে ব্যাপারটা দেখে মুখ টিপে টিপে হাসে। তখন সোহাগ আয়নার ভেতরে মীরাকে দেখতে পেয়ে, এই মীরা, কোথায় পাকা চুল? একটা পাকা চুলও তো খুঁজে পাচ্ছি না। মীরা ওয়াশরুমের ভেতরে চলে আসে। আরে স্যার, আপনি সত্যি একটা বোকা, আপনার মাথায় পাকা চুল। মীরা আর কিছু বলতে যাবে তার আগেই সোহাগ পানি ছেড়ে দেয়। আস্তে আস্তে মীরার সারা শরীর ভিজে যায়। ভিজে গিয়ে মীরা কুকড়ে থাকে, থরথর করে দাঁতগুলো কাঁপে। এই তো কলকল করে শীতের দিন, তার উপর সকাল সকাল ভেজা শরীরে প্রচণ্ড ঠান্ডা। গাল থেকে ধোঁয়া বের হচ্ছে, কেমন লাগে এই সময়। মীরা রেগে চলে যায়। পরপর 3 দিন অফিসে আসে না। সোহাগ অনেক চেষ্টা করে মীরার মান ভাঙানোর, যার জন্য একটার পর একটা সারপ্রাইজ প্ল্যান করতে থাকে মীরার জন্য। আর মীরাও সারপ্রাইজ পেতে ভালো লাগে।
তাই সোহাগের উপর রেগে থাকার নাটকও করে যায়। তারপর যখন এক ঝড় বৃষ্টির রাতে মীরার বাড়ির সামনে দাঁড়িয়ে কলকলে শীতে সোহাগ ভিজছিল, তখন গিয়ে মীরা বলে রেগে থাকার নাটক করেছে। অতীতের ছোট ছোট সুখের মুহূর্তগুলো কেন খুব দ্রুত গতিতে চলে যায়, কেন সেই মুহূর্তগুলো আটকে রাখা যায় না? বিছানায় পা ঝুলিয়ে দিয়ে বসে মীরাকে শাস্তি দেওয়ার উপায় খুঁজতে গিয়ে মীরার সাথে কাটানো সুখের মুহূর্তগুলোই মনে পড়ে যায় সোহাগের। বুকের ভেতরটায় এক চিনচিনে ব্যথা হয় মীরাকে কষ্ট দিলে। কিন্তু মীরা যে অপরাধী, ওর ভাই যে অপরাধী। ছোটবেলা নৃশংসভাবে চোখের সামনে বাবা মাকে হত্যা হতে দেখেও কিছু করতে পারেনি সোহাগ। তারপর থেকে বর্ণিত সোহাগের সবটা জুড়ে। খুব বেশি দিন না হলেও সোহাগের জীবনে মীরার আগমন হওয়াতে ভেতর থেকে মীরার অস্তিত্বের জানান দেওয়া অস্বীকার করা যায় না। সোহাগ যেদিন মীরাকে প্রথম দেখেছিল সেদিন থেকে মীরাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, আর আজ এত কাছে পেয়েও পারছে না আপন করে নিতে। এটাই হয়তো বিধির বিধান। হঠাৎ সোহাগের সেলফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখে হসপিটাল থেকে ডাক্তার শিহাব কল করেছে। কলটা রিসিভ করার পর সোহাগের চোখে মুখে এক উজ্জ্বল রেখা ফুটে ওঠে। কি বললেন ডাক্তার? আমার বোনের জ্ঞান ফিরেছে, কথা বলতে পারছে? আমি এখনই আসছি। অনেক আনন্দ আর উল্লাস নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় সোহাগ মির্জা। আর এদিকে মীরা ওয়াশরুম থেকে বের হয়ে সোহাগকে খোঁজে। গেল কই মানুষটা? বলে তো ছিল আজ সারাদিন বাড়িতে থাকবে। আসলে এই লোকটা শুধরাবার না কখনোই। পরনারের নেশায় আসক্ত হয়ে গেছে, যার জন্য বাড়িতে মন বসে না। আজ আসুন আপনি। কোন মেয়ের সাথে নিয়ে যদি ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার না করেছি, তাহলে আমিও আপনার স্ত্রী নই। হসপিটালে রায়শা খুব উত্তেজিত হয়ে পড়েছে। ক্যাবিনের সবকিছু ভাঙচুর করছে, হাতের সামনে যা পাচ্ছে তাই ছুটছে। 2-3 জনের তো মাথাও ফাটিয়ে দিয়েছে। ডাক্তার, নার্স কেউ রায়শাকে সামলাতে পারছে না। মিসেস রায়শা, আপনি একটু শান্ত হন, আপনার ভাইয়া এক্ষুনি চলে আসবেন। সবাই রায়শার হাত পা শক্ত করে ধরে রেখেছে, তবুও রায়শার ঝাপাঝাপি বন্ধ হয়নি। একটা সময় পর রায়শা নিজেই ক্লান্ত হয়ে পড়ে। বিড়বিড় করে বলে, আমাকে ছাড়ুন, যেতে দিন আমার সন্তানের কাছে। নেহা ওকে মেরে ফেলবে। সোহাগ এসে বোনকে ঘুমন্ত অবস্থায় দেখেও মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ডাক্তার, আপনি তো বলেছিলেন আমার বোনের জ্ঞান ফিরেছে, কথা বলতে পারছে, তাহলে? আমি ভুল বলিনি মিস্টার মির্জা, আপনার বোন এখন ঘুমাচ্ছে। আপনার বোনকে আমরা ঘুমের ইঞ্জেকশন দিয়েছি। ইঞ্জেকশন না দিলে পেশেন্টদের আমাদের পক্ষে সামলানো সম্ভব হচ্ছিল না। এই যে এদেরকে দেখুন, মাথা ফাটিয়ে কি করেছে। সরি ডাক্তার, কিন্তু আমার বোন এমনটা কেন করছে? আমরা তো কথাই বলতে পারছি না। আপনি বরং ওনাকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে গেলেও কিছুটা পরিবর্তন আসতে পারে। অনেক সময় চিকিৎসার পাশাপাশিও বাড়িতে নিজের পরিবারের সাথেও সঙ্গ প্রয়োজন। সোহাগ আর কোনো কথা না বলে নীরবে রায়শার পাশে গিয়ে কিছুক্ষণ বসে থাকে। রায়শার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে দুপোটা চোখের পানি ফেলে, তারপর বোনকে কোলে তুলে বাড়িতে নিয়ে যায়। মির্জা প্যালেস। সোহাগের কোলে রায়শাকে দেখে মীরা রেগে ক্ষিপ্ত হয়ে ওঠে, শাড়ির আঁচল কোমরে গুজে। আপনি আজও? সোহাগ কিছু না বলে মীরার পাশ কেটে রায়শাকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। মীরা ও সোহাগের পেছন পেছন যায়। আমি আপনাকে কিছু বলছি, আমার কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছেন কেন? সোহাগ বোনকে নিয়ে রুমে শুয়ে দেয়। মীরা সোহাগের হাত ধরে এক টেনে নিজের সামনে নিয়ে আসে। সোহাগের শার্টের কলারটি টেনে ধরে, কেন এমন করছেন আপনি? আজ কিছুতে এইসব দুশ্চরিত্রা মেয়ের সাথে আপনাকে আমি থাকতে দেব না। মীরার মুখে রাইসাকে বলা দুশ্চরিত্রা কথাটা শুনে সোহাগ প্রচণ্ড আকারে রেগে যায়। মীরার গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। মীরা গালে হাত দিয়ে সোহাগের মুখের দিকে চেয়ে থাকে। তোর সাহস তো কম না, ওকে দুশ্চরিত্রা বলিস তুই? তোকে তো আমি দুশ্চরিত্রাকে দুশ্চরিত্রা বলবো না তো তাকে কি সতী সাবিত্রী বলবো? যে অন্যের স্বামীর সাথে বেড শেয়ার করতে দিন দুপুরে অন্যের বাড়িতে চলে আসে, তাকে আর কি বলা যায়? ওকে এখন আমি কি করি আপনি দেখুন। মীরা রায়সার কাছে গিয়ে ঘুমন্ত রায়সাকে ঝাঁকাতে শুরু করে। এই মেয়ে, ওঠ ওঠ বলছি, বের হ আমার বাড়ি থেকে। তোদের মতো নষ্টা মেয়ের জন্য আমাদের মতো মেয়েদের আজ কপাল পড়ছে। সোহাগ মীরার হাত ধরে রায়সা থেকে দূরে সরিয়ে আনে। তুই কিন্তু এবার সত্যি অনেক বাড়াবাড়ি করে ফেলছিস। আমি বাড়াবাড়ি করছি? এক টানে বুক থেকে নিজের শাড়ির আঁচলটা ছড়িয়ে টেনে খুলে, কি আছে এইসব মেয়েদের মধ্যে যা আমার মধ্যে নেই? কেন বারবার আপনি যৌবনের চাহিদা মেটাতে এইসব মেয়েদের ব্যবহার করেন? বাড়িটাকে তো পতিতালয় বানিয়ে ফেলেছেন। এইসব মেয়ের প্রতি যদি এতই আসক্ত থাকবেন, তাহলে আমায় কেন বিয়ে করেছিলেন? সোহাগের রাগ এবার চরম আকার ধারণ করে। এক ধাক্কায় মীরাকে মেঝেতে ফেলে দেয়। কি বললি তুই?
বেল্ট খুলে মীরার পিঠে মারতে থাকে। তারপর মীরার এক মুষ্টি চুল শক্ত করে ধরে কপালে আঘাত করে। মীরার কপাল ফেটে রক্ত ঝরতে থাকে। ফর্সা পিঠটা ফিটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মীরা সোহাগের প্রতিটা আঘাতে আর্তনাদ করে। সেই দিকে সোহাগের কোনো খেয়াল নেই। সোহাগ মীরাকে মারে, এত মারে যে মীরার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। মারতে মারতে সোহাগ যখন খুব ক্লান্ত হয়ে পড়ে তখন মীরার গালটি শক্ত করে চেপে ধরে রাইসার দিকে আঙুল দেখিয়ে বলে, দেখ ওকে, জানিস তুই কাকে কি বলছিস? ও তোর কাছে দুশ্চরিত্রা, নষ্টা মেয়ে, তাই না? তুই জানিস আমার জীবনে ওর কি স্থান? কেউ যদি আমায় বলে ওর জন্য আমার কলেজাটা ছিঁড়ে দিতে, তাহলে আমি সেটাও দিতে রাজি। আর তুই কি না? মীরা সোহাগের পা ধরে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। নিজের রক্তাক্ত কপালটা সোহাগের বুকের সাথে মিশিয়ে কম্পিত ঠোঁটে বলে, আপনি আমার কাছে সব সময় জানতে চাইতেন না আমি আপনাকে ভালোবাসি কিনা? ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে। এই জন্যই তো অন্য কারোর সাথে আপনাকে আমি কল্পনাও করতে পারি না। আমার খুব কষ্ট হয় যখন চোখের সামনে অন্য মেয়েদের নিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দেন। আমি তো আপনাকে ভালোবাসি বলেই আপনার এত অত্যাচার সহ্য করেও আপনার কাছে পড়ে আছি। আমি তো আপনার কাছে বেশি কিছু চাইনি, আর 5টা স্বামী স্ত্রীর মতো একটু সুখে থাকতে চেয়েছি। আর আপনি আমার সাথে। মীরা আর কিছু বলার আগে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারিয়ে মীরা সোহাগের বুক থেকে ঢলে পড়ছে। এমন সময় সোহাগ মীরার হাত দুটো শক্ত করে ধরে বসে। মীরাকে টেনে নিজের বাহুডোরে মিশিয়ে নেয়। মীরাকে জাপটে ধরে। মীরা, এই মীরা, এই সত্যি কি তুমি আমাকে এতটা ভালোবাসো? কি হলো, কথা বলছো না কেন? সোহাগ মীরার মুখটা নিজের সামনে নিয়ে আসে। দেখে মীরার কোনো সারা শব্দ নেই। সোহাগের রাগ এখন অনুশোচনায় পরিণত হয়। মীরার সারা শরীরে ক্ষতগুলোতে চোখ বোলাতে থাকে। মীরার ক্ষতবিক্ষত শরীরটা দেখে সোহাগের চোখ বেয়ে পানি পড়ছে। যন্ত্রণায় বুকটা ফেটে যাচ্ছে। কতটা ব্যথা আর যন্ত্রণা দিয়েছি তোমাকে আমি। কেন আমি এত রাগতে গেলাম? তুমি তো জানোই রাগ হলে আমার মাথা ঠিক থাকে না। তাহলে কেন তুমি আমাকে রাগাও? মীরার শরীরে ক্ষত স্থানগুলোতে সোহাগ হাত বুলিয়ে দেয়। পিঠের ক্ষতগুলোতে আলতো ঠোঁটের পরশ ছুঁয়ে দেয়। তারপর গলায় দেওয়া সেদিনের কামড়ের দাগটাতে একটা গভীর চুম্বনে ডুবে থাকে। এমন সময়ে দরজার কাছে দাঁড়িয়ে হাসান হালকা কাশি দিয়ে ওঠে। হাসান, তুমি এখানে? স্যার, একটা গুড নিউজ দেওয়ার ছিল। কি এমন গুড নিউজ যা বলতে বাড়িতে চলে আসতে হলো? স্যার, এটা এমন নিউজ যে আমি না এসে পারলাম না, ভাবলাম নিজে এসে আপনাকে নিউজটা দিই। কি বলতে এসেছো তাই বলো। আপনার শাশুড়ি মায়ের মৃত্যুর সংবাদ দিয়েছি আপনার শালা সাহেবের কাছে। মানে? আজই আপনার শালা সাহেব দেশে ফিরছে। সোহাগ হাসানের দিকে জিজ্ঞাসাবোধক চিহ্ন নিয়ে তাকায়। তুমি কি বলছো জানো? আমি সব জানি স্যার। কি জানো তুমি? স্যার, কাল রাতে অফিসে একটা মেয়ে এসেছিল আমাকে খুঁজতে। তার কাছ থেকেই সব জানতে পেরেছি আমি। কি জানতে পেরেছো? আপনার বোন একজনকে ভালোবেসে আপনার অমতে গিয়ে বিয়ে করে, কিন্তু তার শাশুড়ি মা অন্য এক মেয়েকে নিজের পুত্রবধূ হিসেবে ঠিক করে রাখে। কাল সেই মেয়েটি এসেছিল। কি বলতে এসেছিল মেয়েটি? আপনার শাশুড়ি মা একজন হার্টের পেশেন্ট। বিয়ের পর যখন আপনার বোনকে নিয়ে আপনার শাশুড়ি মায়ের সামনে দাঁড়ায়, তখন আপনার শাশুড়ি মা সবটা জেনে হার্ট অ্যাটাক করেন। তারপর। থাক, এসব কথা রাখো। শুধু বলো তুমি কি শিওর এই প্রতারকটা আজই আসছে? জি স্যার, আমি একদম শিওর। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। সোহাগ মীরাকে বিছানায় রায়সার পাশে শুয়ে দিয়ে এয়ারপোর্টে চলে যায়। আর এদিকে সোহাগ চলে যাওয়ার পর হাসান আবার মির্জা প্যালেসে আসে। মীরার মুখের উপর ঝুঁকে, মীরা, তুমি আমার স্বপ্নে ছিলে, তোমাকে আমি পাইনি। সোহাগ মির্জার কাছে তুমি কখনোই ভালো থাকতে পারবে না। চলো, আজ তোমায় আমি নিয়ে যাব। অনেক ভালোবাসা দেবো, দেখো এতটা ভালোবাসা দেবো যে এই সোহাগ মির্জাকে তুমি ভুলে যাবে। কথাগুলো বলে হাসান মীরাকে সেন্সলেস অবস্থায় কোলে করে উঠিয়ে নিয়ে যায়। তারপর মীরাকে গাড়িতে শুয়ে নেহার ফোনে একটা মেসেজ করে, থ্যাংক ইউ নেহা, তোমার জন্য আজ আমি মীরাকে পেয়েছি। সোহাগ এয়ারপোর্টে গিয়ে অপেক্ষা করে, কিন্তু রাইসুল আসে না। দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে রাত। অবশেষে সোহাগ বাড়ি ফেরে। সোহাগ বাড়ি ফিরতে রাইসা হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে সোহাগকে জড়িয়ে ধরে। ভাইয়া, কোথায় ছিলে তুমি? কি হয়েছে ছুটকি, হাঁপাচ্ছিস কেন? রাইসা হাত দিয়ে কিচেনের দিকে ইশারা করে। সোহাগ বোনের দিকে তাকিয়ে দেখে খুব ভয় পেয়ে আছে। বোনকে ধরে কিচেনে গিয়ে দেখে সব কিছু এলোমেলো। মনেই হচ্ছে এখানে খুব ধস্তাধস্তি হয়েছে। একটু এগিয়ে গিয়ে দেখে অন্ধকারে কালো জ্যাকেটে মুখে মুখোশ পরিধানকৃত কেউ জানালার পাশে কেটে পালাচ্ছে। সোহাগ বোনকে রেখে তার পেছন পেছন ছুটে, কিন্তু তাকে আর ধরতে পারে না। সোহাগ ফিরে আসে, বোনকে জিজ্ঞাসা করে, ওটা কে ছিল ছুটকি, মুখটা দেখছিস? রাইসা মাথাটা কাত করে হ্যাঁ উত্তর দেয়। কে ছিল? নেহা। সোহাগ মনে মনে ভাবছে,
এ কি সেই নেহা যে সেদিন আমায় ফোন করেছিল, কিন্তু ও আজ এইভাবে কেন এসেছে? কেন এসেছিল? আমাকে মারতে ভাইয়া? এই সেই নেহা যার সাথে আমার শাশুড়ি মা রাইসুলের বিয়ে ঠিক করেছিল। আমি যখন বিয়ের পর রাইসুলের বাড়িতে যাই তখন আমার শাশুড়ি মায়ের হার্ট অ্যাটাক হয়। নেহার কথাতেই হসপিটালে আমি আর রাইসুল আমার শাশুড়িকে বোঝাই, না আমাদের বিয়ে হয়নি, আমরা শুধুই বন্ধু। নেহা ব্যাপারটাকে মজা করছে বলে পাল্টে দেয়। রাইসুল আমাকে আলাদা একটা ফ্ল্যাটে রাখে। মাঝে মাঝে ও আমাকে দেখতে যেত। যখন আমি 8 মাসের গর্ভবতী তখন এসেছিল নেহা আমায় দেখতে। কথায় কথায় আমার হাতে একটা বিয়ের কার্ড ধরিয়ে দেয়। কার্ডটা ছিল ওদের বিয়ের। নেহা আমাকে রাইসুলের জীবন থেকে সরে যেতে বলে, কিন্তু আমি তাতে রাজি হই না। তাই নেহা আমাকে মেরে ফেলতে চায়। ভাগ্যক্রমে তখন রাইসুল চলে আসে বলেই আমি বেঁচে যাই। তারপর থেকে রাইসুল দিনরাত আমার সাথে থাকতো, আমার অনেক যত্ন নিত। কিন্তু কতদিন, রাইসুলের মা আবার অসুস্থ হয়ে পড়ে। তখন ওকে আমি জোর করি ওর মায়ের কাছে যেতে, তবুও আমাকে একা ছাড়তে চায়নি। আমাকে ওর আপুর কথা বলে। ভাবলাম ওর আপু আমাদের অবস্থাটা বুঝবে, তাই ও আপুর সাথে কথা বলে আমাকে খুলনার বাসে উঠিয়ে দেয়। ওর আপুর কাছে পাঠিয়ে দিয়েছিল। বাস খুলনাতেই আসছিল, কিন্তু মাঝপথে নেহার দলবল আমাকে আটক করে। অনেক চেষ্টা করেও আমি পালাতে পারি না। আমাকে নেহা অনেক আঘাত করে। আমার সন্তান ভূমিষ্ঠ হতেই ও নিয়ে চলে যায় আমার থেকে, আর আমাকে পিছিয়ে দিয়ে যায় ওই গাড়ির সাথে। তারপরে কোনো কথা মনে নেই আমার, শুধু চোখ মেলে নিজেকে হসপিটালে আবিষ্কার করি। ডাক্তার, নার্স সবাইকে দেখতে পাই, কিন্তু আমার সন্তানকে দেখতে পাই না। আমার সন্তান কোথায় ভাইয়া? প্লিজ ওকে আমার কাছে এনে দাও। আমি আর কখনো তোমার কাছে কিছু চাইবো না ভাইয়া, প্লিজ। সোহাগ রায়সাকে জড়িয়ে ধরে, শান্ত হও বোন, কিছুক্ষণ পরে একটা কথার উত্তর দিবি আমাকে? তুই কি কখনো রাইসুলের আবুকে দেখেছিস? এ আমি কি করেছি? সোহাগ নিজের হাত দুটো সামনে নিয়ে আসে। এই হাত দিয়ে আমি আমার ফুলের মতো নিষ্পাপ মীরাকে মেরেছি। ওর শরীরকে করেছি ক্ষত বিক্ষত। না জানি কতটা যন্ত্রণা সহ্য করেছে আমার মীরা। এখন আমি মীরার কাছে গিয়ে ক্ষমা চাইব। কি বলছো ভাইয়া? কে মীরা? সোহাগ কোনো উত্তর না দিয়ে ছুটে রুমে চলে যায়। মীরা, কোথায় তুমি? এই মীরা। সোহাগ মীরাকে ওয়াশরুমেও পায় না। সোহাগ সারা বাড়িতে দন্ন করে খুঁজতে চলেছে, কোথাও মীরাকে পাচ্ছে না। রাইসা সোহাগের পেছন পেছন ছুটছে, কিন্তু কিছু বুঝে উঠতে পারছে না। তোমার কি হয়েছে ভাইয়া? এরকম কেন করছো? মীরা, কোথায় তুমি? মীরা কি আমায় ছেড়ে চলে গেল? বাড়িতে যা ঘটেছে, তাহলে কি নেহা আমার মীরাকে? কিছু ভাবতে সোহাগ পাগলের মতো হয়ে যায়। শান্ত হও ভাইয়া, আমাকে বলো কি হয়েছে। সুটকি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সোহাগ মীরার সাথে করা সব অন্যায়ের কথা বোনকে খুলে বলে। নেহা আমাকে ভুল বুঝিয়েছিল সুটকি, এখন আমি কি করব? কোথায় পাবো আমার মীরাকে? সোহাগ নিজেই হাত দুটো দেয়ালের সাথে বারবার আঘাত করতে থাকে। জালেমের মতো এই হাত দিয়ে অত্যাচার করেছি তোমার উপর মীরা, আমি সত্যি খুব খারাপ। এই কি করছো তুমি ভাইয়া? রক্ত ঝরছে তোমার হাত থেকে। ঝরুক রক্ত, আমি আমার মীরার শরীর থেকে এর থেকেও বেশি রক্ত ঝরিয়েছি। প্লিজ শান্ত হও, আমাদের এখন পুলিশ স্টেশনে যাওয়া উচিত, তাহলেই ভাবির খোঁজ পাবো। পুলিশ স্টেশনে? এ কি মিস্টার সোহাগ মির্জা, আপনি এখানে? কোনো অসুবিধা? আমাকে একটা ফোন করলেই পারতেন, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? স্যার, একটা বিপদে পড়ে এসেছি আমরা। আচ্ছা মিস্টার মির্জা, আপনার পিএ হাসানের ফোন নাম্বার আর গাড়ির নম্বরটা আমাদেরকে দিয়ে যান, আমরা দেখছি কিছু করতে পারি কিনা। হাসানের সাথে যদি নেহার কোনো যোগাযোগ থেকে থাকে, তাহলে নেহাকে ধরা আমাদের পক্ষে সহজ হয়ে দাঁড়াবে। ওদিকে, না, এই বিয়ে আমি করতে পারবো না। আমার এত বড় সর্বনাশ করবেন না হাসান ভাই, যেতে দিন আমায়। আমি আপনার ছোট বোনের মতন। নিজের হাতটা হাসানের থেকে সারানোর জন্য অহেতুক চেষ্টা চালাচ্ছি। প্লিজ মীরা, প্লিজ তুমি আমায় ভাই বলো না, আমার খুব কষ্ট লাগে, কষ্ট। কাজী সাহেব তাড়াতাড়ি বিয়েটা পড়ান। বলো মা কবুল। প্লিজ আপনারা বোঝার চেষ্টা করুন, আমি বিবাহিতা। এই লোকটা আমাকে তুলে নিয়ে এসেছেন। মীরা চিৎকার চড়ে দেয়, কেউ আছেন? বাঁচান আমায় এই রাক্ষসটার কাছ থেকে। আপনাকে খুব ভালো ভেবেছিলাম ভাইয়া,
আমি কখনো ভাবতেও পারিনি সেই আপনি আমায় এভাবে নিজের নোংরা রূপটা দেখাবেন। তুমি আমাকে যাই বলো, আমি তোমাকে ভালোবাসি মীরা, খুব সুখে রাখবো। ওই সোহাগ মির্জা তোমার কখনো সুখে রাখতে পারবে না। ও তো কখনো তোমায় ভালোবাসেনি। আমি তোমায় ভালোবেসে ভরিয়ে দেব। একটাবার বিয়েটা হতে দাও, বিয়ের পর তোমায় আমি কখনো ওর মতো অত্যাচার করবো না, শুধু আদর দেবো। দেখো, আমি জানি উনি আমার উপর অনেক অত্যাচার করেছেন। অত্যাচারী বীর পুরুষের মতো নিজের পুরুষত্ব খাটিয়েছে। হয়তো উনি আমাকে কখনো ভালোবাসেনি, তবু উনি তো আমার স্বামী। ভালোবাসি ওনাকে আমি। নিজের কিছুতেই এই জীবনে আর ওনার জায়গা অন্য কাউকে বসাতে পারবো না। আর তোর মতন শয়তানকে তো নয়। এই মীরা জান আমার, দেখো তুই তো করো না, একটু পরে তোমার স্বামী হব। এখন এমন ব্যবহার করলে চলে? স্বামী? আর তুই তুই ভাবলি কিভাবে যে তোকে আমি বিয়ে করব? বিয়ে তো আমাকে করতেই হবে, আর সেটা আজই। মীরা কিছু বুঝে উঠতে পারে না কি করবে। তারপর অনেক ভেবে বলে, আমি ওয়াশরুমে যাব। আগে বিয়েটা হোক, তারপরে যেও। ঠিক আছে, চলো। মীরা ওয়াশরুমের ভেতরে গেলে হাসান বাইরের দরজার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ হয়ে যায়, মীরা বাইরে আসে না। হাসান ওয়াশরুমের দরজাটা ভাঙে, কিন্তু এখানে মীরা নেই। জানালার কাজগুলো খোলা। না মীরা, এভাবে তুমি পালাতে পারো না। অনেক সাধনা করে আমি তোমাকে পেয়েছি। এমন সময় পুলিশ এসে হাসানকে ধরে নিয়ে যায়। পুলিশি কেলানি খেয়ে হাসান যা করেছে, হাসানের মাধ্যমে নেহাকেও পুলিশের কাছে ধরা পড়তে হয়। আপনারা ভাবছেন মীরা ওয়াশরুম থেকে পালিয়ে সোহাগের কাছে গিয়েছে? না, মীরা সোহাগের কাছে যায়নি। তবে মীরার শরীর এতটা দুর্বল ছিল যে মীরা নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে হাসানের কবল থেকে বেরিয়ে এসে রাস্তায় ঢলে পড়ে। হুমায়রা বেগম আর তার স্বামী শাহিন খান মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফিরছিল। তাদের গাড়ির সামনে এসে মীরা ঢলে পড়ে। কি করলে এটা? আমি কি ইচ্ছা করে করেছি? এত কথা না বলে গাড়ি থেকে নেমে চলো মেয়েটির কাছে। হ্যাঁ চলো। ওগো, এ তো মীরা। মীরা মা, কি হয়েছে তোমার? আমাকে শুনতে পাচ্ছ? এত রাতে এখানে কিভাবে এলে? দেখছো তো মেয়েটার অবস্থা ভালো না। আগে বাড়িতে নিয়ে চলো, পরে মেয়েটার চোখ খুললে সব জিজ্ঞাসা করো। দুজনে মীরাকে তাদের বাড়িতে নিয়ে যায়। চোখ খুলেই মীরা চোখের সামনে সোহাগকে দেখতে পায়। সোহাগকে দেখে মীরা নিজের মুখটা ঘুরিয়ে নেয়। দেখে এপাশে হুমায়রা বেগম, শাহিন খানারের সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, যার জন্য সোহাগ মীরার উপর গতকাল এতটা অত্যাচার চালিয়েছে। মুহূর্তে মীরার কানে সোহাগের বলা প্রত্যেকটা কথা বেজে ওঠে। মনে মনে ভাবে, এতটা ভালোবাসেন এই মেয়েটাকে, যার জন্য আমার গায়ে এভাবে হাত তুললেন। সোহাগ মীরার ডান হাতটা ধরে নিজের বুকের বাম পাশটায় রাখে। কষ্ট দিয়েছি তোমাকে আমি, আর নিজেও কষ্ট পেয়েছি। জানো, তোমাকে না পেয়ে কতটা দুশ্চিন্তায় ছিলাম। মীরা নিজের হাতটা সোহাগের থেকে ছাড়িয়ে নেয়। সোহাগ আবার মীরার হাতটা শক্ত করে ধরে নিজের হাতের মুঠায় আনে, তারপর মাথাটা হাতের সাথে ঠেকায়। প্লিজ এমনটা করো না মীরা, আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যি খুব অনুতপ্ত। এবার মীরা নিজের মুখটা খোলে, কান্না জড়িত কণ্ঠে বলে, আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? আপনি আমার কে? আমার জন্য তো আপনার কষ্ট হবার কথা না। আমি চলে যাব আপনার জীবন থেকে, আর কখনো আসবো না। এই মেয়েটাকে নিয়ে আপনি সুখে থাকেন, আর যদি পারেন ওকে বিয়ে করে নিয়েন। তাহলে যদি আপনার পরনারীর সাথে রাত্রি যাপনটা কমে, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে দিন কাটান, তাতে আমার কি? ভাবি, এসব তুমি কি বলছো? হ্যাঁ ভাবি, তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে। আসলে ভাইয়া তোমার সাথে যা করেছে এর সব কিছুই নেহার চক্রান্ত। রাইসা মীরাকে সব খুলে বলে। নেহা যা যা করেছে এতদিন ধরে সব বুঝিয়ে বলে মীরাকে। মীরা সব শুনে সোহাগকে ক্ষমা করে দেয়, কিন্তু তা প্রকাশ করে না। রাইসা বলে, সব বুঝলাম ননদিনী, কিন্তু আমি এটা বুঝতে পারছি না এখানে আসলাম কিভাবে। আমরা নিয়ে এসেছি। তোমরা নিয়ে এসেছো? তুমি আমাদের গাড়ির সামনে এসে জ্ঞান হারিয়ে ফেলেছিলে। আমরা কি ওভাবে তোমাকে রেখে আসতে পারতাম? রাইসা বলে, প্রতিবেশী হওয়ার তো কর্তব্য থাকে। সোহাগকে ফোন দিলাম, শুনলাম একটা জরুরি দরকারে বাইরে আছে। এত রাতে তোমাকে একাও সোহাগের বাড়িতে রেখে আসতে পারতাম না, তাই আমাদের বাড়িতে নিয়ে আসলাম। মীরা সোহাগের দিকে তাকায়, দেখে সোহাগ এখনো অস্থির হয়ে আছে। মীরা একটু হালকা কাশি দেয়। শুনছেন? চলুন বাড়িতে যাব। মীরার মুখে কথাটা শুনে সোহাগের ফ্যাকাশে মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। মাথা কাত করে সম্মতি জানায়। মীরা উঠতে যাবে,
মীরা উঠতে যায় কিন্তু পারে না, সারা শরীরের ব্যথায় কুঁকড়ে থাকে। সোহাগ বুঝতে পারে মীরার খুব কষ্ট হচ্ছে, তাই মীরাকে কোলে তুলে নেয়। আর মীরার দিকে তাকিয়ে দেখে সবাই মুচকি মুচকি হাসছে। লজ্জায় মীরা সোহাগের বুকে লুকায়। মির্জা প্যালেস। রাত অনেক গভীর। রায়শা তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে আর সোহাগ মীরাকে নিয়ে রুমে গিয়ে শুয়ে দিয়েছে। আজ আমায় সোফায় শোয়াবেন না? মীরা, আমি কি ভুল কিছু বলেছি? সেই বিয়ের প্রথম দিনটা তো আপনার মনে আছে? কতটা স্বপ্ন আশা নিয়ে আপনার ঘরে এসেছিলাম আমি, আর আপনি কি করেছিলেন? আমাকে স্টোর রুমে নিয়ে বন্ধ করে রেখেছিলেন। সোহাগের শার্টের কলার টেনে ধরে, কি আপনি জানেন না আমি অন্ধকারে ভীষণ ভয় পাই? তাহলে কেন অমনটা করেছিলেন আমার সাথে বলুন? সোহাগ 2 হাত দিয়ে মীরার গালটা আঁকড়ে ধরে। আমি ভুল করেছি, স্বীকার করি মীরা, প্লিজ আমায় তুমি ক্ষমা করে দাও। আর কখনো তোমার সাথে এমন করব না, বিশ্বাস করো আমাকে। আমি সত্যি খুব অনুতপ্ত। বিশ্বাস? আর আপনাকে? আপনার মতন একটা খারাপ পাষাণ আর নির্দয় মানুষকে কখনো ক্ষমা করা যায় না। প্লিজ মীরা, আমায় একটা সুযোগ দাও। সুযোগ? মীরা একটু ভেবে দেখা রিয়াক্ট করে। ঠিক আছে, একটা সুযোগ আপনাকে আমি দিতে পারি, কিন্তু তার জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই আমার ক্ষমা পাবেন। কেমন পরীক্ষা? সকালে ঘুম থেকে উঠেই রাইসার আমার জন্য চা করে দিবেন। তারপর সকালে নাস্তা বানিয়ে আমাদের সাথে ব্রেকফাস্ট করে অফিসে যাবেন। দুপুরে জাস্ট 12টা বাজলেই বাড়িতে চলে আসতে হবে। নিজের হাতে রান্না করে আমাদের সাথে লাঞ্চ করবেন। তারপর এইটো থালা বাসন পরিষ্কার করে 2 ঘন্টা আমার শরীরে যেখানে যেখানে এতদিন আঘাত করেছেন ম্যাসাজ করবেন। সন্ধ্যায় আবার অফিসে যাবেন। রাতে বেশি করে রাত করে ফিরতে পারবেন না, আর সাথে করে কোনো মেঘও আনতে পারবেন না। আসার সময় আমার জন্য আখ কিনে নিয়ে আসবেন। যদি সারাদিনের কাজে যেমনটা বলেছি তার মধ্যে কোনো গাফলতি খুঁজে পাই, তাহলে সেই আখ দিয়ে আপনাকে শায়েস্তা করব। আর যদি দেখি সব কিছু ঠিকঠাক করেছেন, তাহলে একসাথে বসে রাতে আখ খেতে খেতে জ্যোৎস্না বিলাস করব। আমার কথাগুলো বলে একটা জোরে নিঃশ্বাস নেই। সোহাগের দিকে তাকিয়ে দেখলাম সোহাগ হা করে আছে। কি পারবেন তো এসব করতে? এটা কি পরীক্ষা নাকি টর্চার? ওহো, তার মানে আপনি দিবেন না পরীক্ষাটা? ঠিক আছে, ক্ষমাও পাবেন না? না, আমি সেটা বলতে চাইনি। তো কি বলতে চেয়েছেন? একটা ঢোক গিলে। আচ্ছা মীরা, এসব কতদিন করতে হবে? যতদিন না আমি বুঝবো আপনি একজন আদর্শ স্বামী হয়ে উঠতে পেরেছেন ততদিন। এই আপনি রাজি কিনা তাই বলুন তো আগে। ঠিক আছে, চেষ্টা করব। ওকে, এখন ঘুমান। সোহাগ বিছানায় যেতে শুতেই যাবে। এই কি করছেন? এখানে কেন ঘুমাচ্ছেন? বিছানা থেকে বালিশটা নিয়ে সোহাগের মুখের উপর ছুঁড়ে মেরে বলে, যান গিয়ে সোফায় ঘুমান। সোহাগ বালিশটা নিয়ে সোফাতে গিয়ে শুয়ে পড়ে। মীরার দিকে মুখ করে মীরার মুখ পানে চেয়ে থেকে ভাবে, কতটা নিষ্পাপ আমার এই মীরা, আর আমি কেনা ওর সাথে। না, আরও ভাবতে পারতেছি না। ভাবলেই যেন বুকের ভেতরটা অস্থির হয়ে ওঠে। রাত 3টার কাছাকাছি সময়। সোহাগের চোখে এখন ঘুম নেই। যদি একটু মীরাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারতো, হয়তো শান্তিতে ঘুমটা হতো। সোহাগ একটু টুকটাক শব্দ করে বোঝার চেষ্টা করে মীরা সজাগ কিনা। তখন বুঝতে পারলো মীরা ঘুমিয়েছে। সোহাগ আস্তে করে গুটি গুটি পায়ে সোফা ছেড়ে উঠে মীরার পাশে এসে শুয়ে পড়ে। কিছুক্ষণ কোনো সারা শব্দ করে না। মীরার পাশে চুপটি করে শুয়ে মীরার ঘুমন্ত মুখটার পানে চেয়ে থাকে। তারপর মীরাকে টেনে এক ঝটকায় নিজের বাহু ধরে মিশিয়ে নেয়। মীরার কাটা পিঠটায় আলতো করে হাত বোলাতে থাকে, আর পরক্ষণে মীরার ঘাড়ে নাক ডুবিয়ে দিয়ে ঘুমিয়ে যায়। সকালে সোহাগের বরাবরের জন্যই একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস। সেই ছোটবেলায় বাবা মায়ের মৃত্যুর পর সোহাগ একা হাতে বাড়ি এবং বিজনেস সবটা সামলিয়েছে, আর আজও তার ব্যতিক্রম কিছুই হয়নি। মীরা হয়তো জানে না সোহাগ কি কি করতে পারে। মীরার দেওয়া শাস্তি সোহাগ খুব খুশি মনে উপভোগ করছে। ঘুম থেকে উঠে সকালের নাস্তা তৈরি করা শেষ। এবার চা বানিয়ে প্রথমে রায়শাকে ডেকে দিয়ে এসে এখন মীরাকে ডাকছে, কিন্তু মীরা যে গভীর ঘুমে আচ্ছন্ন। সোহাগ মীরাকে ডাকতে ডাকতে মীরার কানের কাছে চলে আসে। তারপর নিজের নাক টানিয়ে মীরার কান ঘষে ফিসফিসিয়ে বলে, মীরা, এই মীরা, এই ওঠো, দেখো চা এনেছি।
ভাবলে যেন বুকের ভেতরটা অস্থির হয়ে ওঠে। মীরা ঘুমের ঘরে এমন শিরশিরনি অনুভব আর আবেগ মাখানো কণ্ঠস্বর শুনে এক লাফে উঠে পড়ে। আপনি? একটু মুচকি এসে, তোমার জন্য চা বানিয়ে এনেছি। কথাটা শুনে মীরা একটু অবাক হয়ে যায়। এত সকালে চা বানিয়ে এনেছেন? তাকিয়ে দেখে সোহাগের মুখে অনেকটা হাসি। মীরা সোহাগের দিকে তাকাতে তাকাতে চায়ের কাপে এক চুমুক দেয়। এ কি, সব কিছু ঠিক আছে? এই সত্যি কি চাটা আপনি নিজে বানিয়েছেন? কেন বিশ্বাস হয় না তোমার? জানি না, হতেও পারে আপনি রাইসাকে দিয়ে। আমার বোনকে দিয়ে আমি কখনো কাজ করাই না। মীরা ঠোঁটটা একটু মাথা ঝাঁকিয়ে বলে, দারোয়ান আঙ্কেলকে নিয়ে পাড়ার মোড় থেকে আনিয়েছেন নিশ্চয়। এই তুমি আমাকে কী ভাবো বলো তো? বিশ্বাস যদি না হয় তাহলে চলো, তোমার সামনে দাঁড়িয়ে আমি আবার বানিয়ে দেখাবো। থাক, দরকার নেই। যান, গিয়ে সকালের নাস্তা রেডি করে খাবার টেবিলে সাজিয়ে রাখুন। আমি ফ্রেশ হয়ে আসছি। ব্রেকফাস্ট আমি আগেই গুছিয়ে রেখে এসেছি। মীরা কোনো কথা বলে না, সোহাগের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে, সত্যি কি এই লোকটা নিজের হাতে সব করেছে? কিছুক্ষণ পর মীরা বিছানা ছেড়ে উঠে যাবে। সোহাগ এসে মীরাকে আস্তে করে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে যায়। কি করছেন কি? ছাড়ুন, আমি পারবো তো যেতে। দাঁত বের করো। আমি পারবো, আপনি যান। তুমি যে পারবে সেটা আমি জানি, তবুও আমাকে একটু আমার বউয়ের সেবা করতে দাও। উফ, ঢং! এই ঢং কি? হ্যাঁ, আমি কি আমার বউয়ের যত্ন নিতে পারি না? মীরা কোনো কথা বলে না, সোহাগের দিকে তাকিয়ে থাকে, কারণ সোহাগকে যে বড্ড ভালোবাসে মীরা। চুপচাপ সোহাগ যা বলে শুধু তাই শোনে। যতই চায় সোহাগকে শাস্তি দেবে, সোহাগের করা সব অন্যায়ের প্রতিশোধ নেবে, ততই সোহাগ কাছে আসলে মীরা দুর্বল হয়ে যায়। বেলা 8টা, খাবার টেবিলে বসে আছে রায়সা আর মীরা। সোহাগ সার্ভ করে নিচ্ছে। সোহাগের রান্না এত সুস্বাদু যে মীরা চেড়েপুটে খাচ্ছে। ঝাল ঝাল আমের চাটনির সাথে খিচুড়ি আর ডিম সেদ্ধ। আহ, কি তৃপ্তি এই খাবারে! মীরা মনে মনে ভাবছে সোহাগকে দিয়েই সারা জীবন এমন রান্না করিয়ে খাবে। খেতে খেতে মীরা বলে, কথাটা শুনে রায়সা আর বিষুম লেগে যায়। সোহাগ রায়সার মাথায় হাত বুলিয়ে এক গ্লাস পানি রায়সার সামনে ধরে। রায়সার চোখ ছলমল হয়ে ওঠে, যেন চোখের পানি আর বাদ মানছে না। তুই কাঁদছিস কেন চুটকি? দেখিস সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে তুমি বলো ভাইয়া? কোন মুখে দাঁড়াবো আমি ওর সামনে? নেহা যে বলেছে আমাদের সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, ওকে আমি কি জবাব দেব? আমি তো জানি না আমার সন্তান বেঁচে আছে নাকি মরে। মীরা রায়সার মুখটা চেপে ধরে। ওসব কথা কখনো মুখেও আনবে না তুমি। ওই সৃষ্টিকর্তার উপর একটু ভরসা রাখো। তাছাড়াও তোমাকে নিয়ে আমি অনেক মিথ্যা বলেছি আমার ভাইকে। মিথ্যা? কি মিথ্যা বলছো তুমি মীরা? মিথ্যে বলছো মানে? হ্যাঁ, রাইসুল জানে তুমি তোমার ভাইয়ের বাড়িতে আছো। সেদিন আমি তোমার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলাম, সেখানে নেহাকে দেখি। আমি ওর পিছু নিই আর ও কারোর সাথে যেন ফোনে কথা বলে। জানতে পারি তোমার সাথে কি করেছে। অনেক চেষ্টা করেও আমি তোমার কোনো খোঁজ পাইনি। রাইসুল আমাকে ফোন করলে ওকে বুঝিয়েছিলাম তুমি তোমার ভাইয়ের বাড়িতে আছো। যেদিন তুই নিজের পায়ে দাঁড়াতে পারবি সেদিন ওর ভাই তোদেরকে মেনে নেবে। তুই প্রতিষ্ঠিত হয়ে এসে তোর বউকে নিয়ে যাবি। আমি নিজে রাইসাকে তার ভাইয়ের হাতে তুলে দিতে এসেছি, আর এই সিদ্ধান্তটা রাইসার ভাইয়ের। তুমি মিথ্যা কেন বলতে গেলে? এটা না বললে যে আমার ভাইটা খুব ভেঙে পড়তো। কিন্তু আমার শাশুড়ি মা, উনি তো কখনো মেনে নেবেন না আমাকে। কে বলেছে মেনে নিবে না? আমি মাকে সব খুলে বলেছিলাম। আসলে আমার বাবা একসময় বিজনেসে লস হয়। নেহার বাবা আমার বাবা ভালো বন্ধু ছিল। নেহার বাবা অত্যন্ত ভালো একজন মানুষ। তিনি আমাদের সেই দুর্দিনে পাশে দাঁড়িয়েছিলেন, আমাদের আশ্রয় দিয়েছিলেন, যার জন্য বাবা নেহার বাবা দেওয়ার রাইসুলের সাথে নেহার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। বাবা মাকে তার বন্ধুকে দেওয়া ওয়াদার কথা বলেছিল, আর তাই মা চেয়েছে বাবার সেই ওয়াদা পূরণ করতে। তবে এখন নেহার আসল রূপটা নেহার মা বাবার কাছেও পরিষ্কার। আমি জানতাম মা যদি নেহার সামনে মুখ খোলে তাহলে নেহা মায়ের ক্ষতি করবে। এই জন্যই মাকে বলি রাইসুল না আসা অবধি নেহার সাথে অভিনয় করতে। তুমি কি জানতে রায়সা আমার বোন? জানতাম, কিন্তু আপনাকে বলার কোনো সুযোগ পাইনি। কাল আমি রাইসাকে দেখে চিনতে পারিনি, কারণ বাড়িতে রাইসার একটা ছবিও ছিল না। আর আপনি তো রাইসাকে মেনে নেননি। যদি জানতে পারেন আমি রাইসুলের বোন, হয়তো আমাকে মেরে ফেলতেন।
তাই রাইসের ব্যাপারে আপনাকে কিছু জিজ্ঞেস করার সাহস হয়নি। হঠাৎ কলিং বেলের আওয়াজ। সোহাগ গিয়ে দরজাটা খুলতেই একটা মেয়ে সোহাগের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে আর ন্যাকা ন্যাকা কণ্ঠে বলে, ওগো তোমার কি আমার কথা একটু মনে পড়ে না? সোহাগ এক ধাক্কায় মেয়েটিকে নিচে ফেলে দেয়। তারপর মেয়েটির দিকে তাকিয়ে দেখে মাথার বিনি করা চুলগুলো দুই পাশের কুকুরের লেজের মতো বেঁকে আছে। পরনে গ্রাম্য মেয়েদের মতো পরিপাটি ধাঁজের শাড়ি, মুখের মধ্যখানে ইয়া বড় একটা তিল, গায়ের রং কয়লার মতো কালো, আর চোখ দুটো টেরা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সোহাগের দিকে। মেয়েটি তার হাতে টুপলিটা রেখে উঠে সোহাগের মুখোমুখি এসে দাঁড়ায়। কাঁদো কাঁদো ভাব নিয়ে চোখ ডলতে ডলতে বলে, ওগো আমারে তুমি ফেইলা দিলা? এই মেয়ে, তুই কি পাগলা গারদ থেকে এসেছো? না না, গ্রাম থেকে আইছি। সে তুমি যেখান থেকে আসো, হুট করে এসে আমার গায়ে পড়লে কেন? তুমি চেনো আমাকে? মেয়েটি একটি হাসি দিয়ে লজ্জা করা মুখে বলে, আমার স্বামী আমারে কয় চেনে না। তাই নাকি? কই, আমি তো তোমাকে আগে কখনোই দেখিনি। চোখের পানি শাড়ির আঁচলে মুছতে মুছতে বলে, আমার স্বামীর শার্টের কলার ধরনের অধিকার তোরে কেডা দিছে? ন্যাকামো হচ্ছে, একটা থাপ্পড় দেবো। ভালোভাবে বলো তুমি কে? জরিনা? কোন জরিনা? কিসের জরিনা? মাথাটা সোহাগের খারাপ হওয়ার উপক্রম। সোহাগ মেয়েটিকে নিয়ে দাঁড়িয়ে পড়ে। সোহাগ মীরার দিকে ঘুরে দাঁড়াতেই মেয়েটি সোহাগের ধরে রাখা হাতটায় চুমু খেতে থাকে। মীরা দেখে চোখ দুটো বড় বড় করে ফেলে, আর সোহাগ তো মীরার ভয়ে কিছু করতেও পারতেছে না। ছি, আপনি কি কখনো শুধরাবেন না? সারা জীবন এমনই থাকবেন? কি শুনবো আপনার কথা? একটা দুশ্চরিত্র, নোংরা, খারাপ পুরুষ মানুষ আপনি। আমার লাইফটা শেষ করে দিলেন। সোহাগ মেয়েটির থেকে নিজের হাতটা সারিয়ে মীরার কাছে যায়। মেয়েটিও সোহাগের পেছন পেছন ছোটে। প্লিজ মীরা, আমার কথাটা শোনো। আমি কালী মায়ের কাছে চলে যাব, আর থাকবো না আপনার মতো প্রতারকের কাছে। লজ্জা করে না আপনার? আবার সুযোগ চাচ্ছেন? মীরা, তুমি ভুল বুঝছো আমাকে। আমি ভুল বুঝছি আপনাকে? এতগুলো দিন ধরে চোখের সামনে যেসব করেছেন তার সবই কি ভুল? দেখো, তুমি যেটা দেখছো সেটা সত্যি না আসলে। থাক, আর কিছু বলবেন না আপনি। ভেবেছিলাম আপনার সাথে নতুন করে জীবনটা শুরু করব, কিন্তু আপনি, ছি। সোহাগের শার্টের কলার টেনে ধরে, চলে যাব আমি। থাকুন আপনি একা আপনার এসব বাজে অভ্যাস নিয়ে। মেয়েটি মীরাকে টেনে সোহাগের থেকে দূরে সরিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। তারপর মীরার চুলের মুঠি ধরে, আমার স্বামীর শার্টের কলার ধরনের অধিকার তোরে কেডা দিছে? মীরা মেয়েটির থেকে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। সোহাগ এসে একবার বলে, এই মেয়ে, ছাড়ো আমার স্ত্রীকে। মেয়েটি তখনই মীরার চুল ছেড়ে পা জড়িয়ে ধরে বসে পড়ে, বলে, আপা, আমারে আপনি ক্ষমা করে দিয়েন। আমি জানতাম না আপনি আমার সতীন। এই মেয়ে, আমার পা ছাড়ো। তখন মেয়েটি মীরার পা ছেড়ে দেয়। ঘুরে দরজার কাছে গিয়ে তার টুপলিটা নিয়ে আবার ফিরে আসে। সোহাগ আর মীরা মাঝখান থেকে ধর ধর করে হেঁটে সিঁড়ি বেয়ে সোহাগের রুমে চলে যায়। সোহাগ মেয়েটিকে বের করে দেবে, তাই মেয়েটিও পেছনে ছুটছে। মীরা সোহাগের হাত ধরে টেনে থামিয়ে দেয়। সারো মীরা, যেতে দাও। হয় আপনাকে আমি ছেড়ে দিই আর আপনি আমার সতীনের কাছে যান। কিসের সতীন? ওই মেয়েটিকে আমি চিনি না, বিশ্বাস করো। চেনেন না? তাহলে তো আপনার রুম চিনল কিভাবে? সেটা আমি বলতে পারবো না। মীরা খেদে দেয়। ওদিকে মেয়েটি সোহাগের রুমে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। কোমরে গুজে রাখা সেলফোনটা বের করে কাউকে ফোন করে, তাকে বলে। মেয়েটি ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে ধপ করে বিছানায় বসে পড়ে। তোমাকে তোমার কর্মের ফল ভোগ করতেই হবে সোহাগ মির্জা, আর সেটাই হবে তোমার প্রতি আমাদের 3 বোনের নেওয়া প্রতিশোধ। ছিন্ন বিচ্ছিন্ন করে দেব তোমার জীবনটা, তখন তুমি বুঝবে কষ্ট কাকে বলে। আপনার মতো পুরুষের সাথে সংসার করা যায়? আমার জীবনটা শেষ করে দিলেন। ইচ্ছা তো করছে আপনাকে। এদিকে ওদিকে তাকাতে থাকে। সোহাগ এক ঝটকায় টেনে মীরাকে নিজের কাছে নিয়ে আসে। বেশি পকপক করছো কিন্তু তুমি। আমি পকপক করছি? ছাড়ুন আমাকে। আপনার সাথে আমি আর একটা মুহূর্ত থাকবো না। এভাবে থামবে না তুমি। তোমাকে আমি কি করবেন? মারবেন? মারুন, শুধু তো ওইটাই করতে পারেন। না, তোমাকে আর মারা যাবে না, অন্যরকম শাস্তি দিতে হবে। অন্যরকম শাস্তি? দিয়ে দেখাই। দেখুন,
আপনি এখন যদি উল্টাপাল্টা কিছু করেন তাহলে ভালো হবে না, বলে দিলাম। মীরা আর কিছু বলার আগে সোহাগ মীরার মুখটা উঁচু করে মীরার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। মীরার মাথাটা এমনভাবে চেপে ধরে রাখে যে চাইলেও মীরা সোহাগের থেকে নিজেকে সরাতে পারছে না। মীরা অনেক ঝাপাঝাপি করতে থাকে। সোহাগের তাতে কোনো হুঁশ নেই। সে এবার মীরার ঠোঁট ছেড়ে দিয়ে কপালে, গালে, গলায়, মুখে কিস করতে ব্যস্ত। মীরা হাত দুটো দিয়ে সোহাগের বুকে আর পিঠে ইচ্ছে মতো নখের আঁচড় দেয়। সোহাগ আহ করে ওঠে। মীরাকে ছেড়ে দিয়ে মীরার মুখের দিকে তাকায়। মীরা সোহাগকে ধাক্কা দিয়ে দূরে সরাতে চায়, আর সোহাগ মীরার হাত দুটো শক্ত করেছে। কি হচ্ছে তোমার? আমাকে ভালো লাগছে না? ছাড়ুন আমায়, আপনি আমাকে স্পর্শ করবেন না। তাই নাকি? তোমাকে আমি? সোহাগ আবার মীরার ঠোঁটে নিজের ঠোঁট জোড়া বসিয়ে দেয়। অনেকক্ষণ এভাবে থাকার পর সোহাগ মীরাকে ছেড়ে দিয়ে দূরে সরিয়ে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। মীরা সোহাগকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয়। রাগী দৃষ্টিতে সোহাগের দিকে তাকায়। এটা কি করলেন আপনি? সোহাগ একটু মুচকি হেসে আমার গালটা আঁকড়ে ধরে। কেন করলেন? ইচ্ছে হয়েছে বলেই আমার কাছে আসবেন, আমায় জোর করে আদর করবেন? যখন আপনার ইচ্ছা হবে আমার প্রতি অত্যাচার করবেন, ইচ্ছা হলেই চোখের সামনে অন্য মেয়ে নিয়ে বেডরুমে চলে যাবেন। এই আর কত অপমান করবেন আমাকে, বলতে পারেন? এটা অপমান ছাড়া আর কি? এখন তো আপনার কোথাকার কোন বউকে বাড়িতে এনে রেখেছেন, আপনার বেডরুমে তো এখন থেকে সেই থাকবে। আমার কোনো মান সম্মান কি আছে আপনার কাছে? বিয়ের পর থেকে চোখের সামনে প্রতিনিয়ত আপনার পরকীয়া দেখতে হয়েছে, এরপরও আপনার সাথে কিভাবে থাকি বলুন তো? সমস্যা কি তোমার? একটা কথা একবার বললে কি বোঝো না? মীরার চোখে পানি চলে আসে। আজ যদি আপনি আমায় মেরেও ফেলেন তবুও বলবো আপনি একজন দুশ্চরিত্র, খারাপ, নোংরা মানুষ। মীরা, আমাকে রাগিও না কিন্তু। আমি আপনাকে রাগাচ্ছি? আমি তো আপনাকে ভালোবেসতে চেয়েছিলাম, আর আপনি কি করলেন? আসলে আমারই ভুল। আমার বোঝা উচিত ছিল আপনি কখনো শুধরাবেন না। সোহাগ আমাকে ছেড়ে দিয়ে দূরে সরে যায়, আমার উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। সরি। সরি? সরি বলেন আর সব ঠিক হয়ে গেল? বুঝতে পারছেন না? আমার উপর যেভাবে নিজের অধিকার বোধটা খাটান, এতে আমার অসহ্য লাগে। ঠিক আছে, এরপর থেকে তুমি না চাইলে আমি আর তোমার কাছে আসবো না। তা কেন আসবেন? এখন তো নতুন শরীর পেয়ে গেছেন। কি চাও তুমি বলো তো? আমি কি এই বাড়ি থেকে চলে যাব? এত অশান্তি আমি আর নিতে পারতেছি না। অশান্তি কি আমি করি? আপনার বলা আর না বলায় কি আসে যায়? সতীন তো ঢুকিয়েই ফেলেছেন আমার জীবনে। সোহাগ ঘুরে আমার সামনে আসে। তোমাকে আমি কিভাবে বললে বুঝবে বলো তো? আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আমি আর আপনার সাথে থাকতে চাই না। ডিভোর্স। এই মীরা, মাথাটা খারাপ হয়ে গেছে তোমার? কি বলছো ভেবে বলছো? বিশ্বাস করো, ওই মেয়েটিকে আমি চিনি না। এমন সময় জরিনা ঢ্যাং ঢ্যাং করে লাফিয়ে সিঁড়ি থেকে গান গাইতে গাইতে নামে। জরিনা গান গাইতে গাইতে সোহাগ আর মীরা আর চারপাশে হাততালি বাজিয়ে বাজিয়ে ঘুরছে। এই মেয়ে এইভাবে লাফাচ্ছ কেন? মনে সুখ জাগছে তো তাই। আচ্ছা সতীনাফা, আপনি কি আজই চলে যাইবেন? আমি কি আপনার ব্যাগপত্র সব গুছাইয়া দিব? ভালোই হইব, আমারও ইচ্ছা করে না সতীনের ঘর করতে। মীরা সোহাগের দিকে তাকায়। শুনেছেন, এরপরও আপনার সাথে থাকা? সব অশান্তির মূলে তুই। আয় আমার সাথে। সোহাগ জরিনার হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যায়। জরিনাকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তারপর মীরার সামনে এসে দাঁড়ায়। এবার খুশি হয়েছে তো তুমি? কি হলো, কথা বলো। কি বলবো? আমাকে দেখানোর জন্য কি বের করেছেন? তাহলে আমাকে কেন বলছেন? সোহাগ চুপ করে থাকে, কারণ সে ভালো করে জানে এমন কিছু বললে মীরা আবার ঝগড়া শুরু করে দেবে। মীরা একটু আর চোখে সোহাগের দিকে তাকিয়ে পাশ থেকে চলে যায়। সোহাগ বুঝতে পারে মীরা তার উপর ভীষণ রেগে আছে, তাই দুশ্চিন্তার পড়ে থাকে। সোহাগ অফিসে না গিয়ে বসে বসে ভাবে কিভাবে মীরার রাগ ভাঙাবে। এদিকে মীরাও মুখ ফুলিয়ে বসে আছে। সোহাগ আর মীরার কাছে আসছে না দেখে দুপুরে সোহাগ রান্না করছে। হঠাৎ দেখে মীরা কিচেনের বাইরে থেকে উকিঝুঁকি দিতে। সোহাগ মীরাকে টেনে এনে পাশে দাঁড় করিয়ে রান্না করতে থাকে। রান্না করতে করতে সোহাগ মীরার সাথে অনেক কথা বলে, কিন্তু মীরা সোহাগের সাথে একটাও কথা বলে না। সোহাগ রেগে মীরাকে কিছু বলতে গেলেই মীরা তখনও ঝগড়া শুরু করে দেয়।
রায়শা খাবার টেবিলে বসে তার শাশুড়ি মায়ের সাথে ফোন আলাপ করছিল। ভাইয়া ভাবির ঝগড়া শুনে ফোনটা রেখে দৌড়ে এসে দেখে ভাইয়ার মাথার ওপর ময়দার কৌটা। আস্তে করে ময়দার কৌটাটা মাথা থেকে তুলতেই ভাইয়ার সারা শরীর ময়দার গুঁড়া লেগে ভূতের মতো দেখতে লাগছে। আর ভাবি হাসতেছে। এটা কি করলে? বেশ করেছি। আমার উপর চিল্লাচ্ছিলেন কেন? আমি তোমার উপর চিল্লাচ্ছিলাম। সব সময় নিজের অধিকার খাটাবেন সেটা হবে না। তাই নাকি? সোহাগ মীরাকে ময়দা মাখা অবস্থায় জড়িয়ে ধরে। দুজনের খুনসুটিমূলক রোমান্স দেখে রায়শার মনটা খারাপ হয়ে যায়। রায়শা রাইসুলের কথা ভাবতে ভাবতে সেখান থেকে চলে আসে। আর তো মাত্র কয়েকদিন, তারপর রাইসুলও এমনভাবে রায়শার কাছে থাকবে। আপু, একটা কাজ দিয়েছিলাম, সেটাও করতে পারলি না। আমি আবার যাব আপু। আবার যাবি? কি করতে যাবি? সরি আপু। তুমি না চলচ্চিত্রের একজন ভালো অভিনেত্রী? কেমন অভিনয় করলি যে একটা ঘন্টাও সোহাগ মির্জার বাড়িতে থাকতে পারলি না? আমাকে আর একটা বার লাস্ট সুযোগ দাও আপু। আমি ঠিক মতন অভিনয়টা করেছিলাম, কিন্তু এমনভাবে বের করে দিবে সেটা বুঝতে পারিনি। বের করে দিলেই চলে আসতে হবে? আমি অনেকবার কলিং বেল বাজিয়েছিলাম, কিন্তু কেউ দরজাটা খুলছিল না। তাই চলে আসবি? তুই অপেক্ষা করিসনি? জানিস না সোহাগ মির্জা আমাদের সাথে কি কি করেছে? সব জানি আপু, তুমি আমাকে আরেকটা বার সুযোগ দাও। তোকে যেটা বলেছিলাম করেছিস? হ্যাঁ আপু, আমি সোহাগ মির্জার বাড়িতে নানান জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে এসেছি। গুড, একটা কাজ অন্তত করেছিস। চল গিয়ে দেখি কি করেছে। মির্জা প্যালেস। দুপুরে খাওয়া দাওয়া শেষ। এটো থালা বাসন পরিষ্কার করে সোহাগ মীরাকে কোলে তুলে রুমে নিয়ে যায়। কি হলো, এখানে নিয়ে আসলেন কেন? কাল কি বলেছিলে মনে নেই? কি বলেছিলাম? মনে পড়ছে না? না। বলেছিলে সকালে ঘুম থেকে উঠেই রায়শা আর আমার জন্য চা করে দিবেন, তারপর সকালে নাস্তা বানিয়ে আমাদের সাথে ব্রেকফাস্ট করে অফিসে যাবেন। দুপুরে জাস্ট 12টা বাজলে বাড়িতে চলে আসতে হবে। নিজের হাতে রান্না করে আমাদের সাথে লাঞ্চ করবেন। তারপর একটু থালা বাসন পরিষ্কার করে 2 ঘন্টা আমার শরীরের যেখানে যেখানে এতদিন আঘাত করেছেন সেখানে সেখানে মাসাজ করে দেবেন। আপনি কি এখানে আমার শরীরের ম্যাসাজ করতে এনেছেন? বুঝছো তাহলে? যান, করা লাগবে না। আপনার এই শাস্তিটা মওকুফ করে দিলাম। তা বললে তো শুনছি না। সারাদিন ধরে এটো খাটাখাটনি করে সংসারের সব কাজ করেছি, আর তুমি কি ভাবো এখন এতটুকু কাজ করতে পারবো না? সোহাগ মীরাকে নিয়ে বিছানায় উঠিয়ে বসায়। এবার বলো তো তোমার শরীরে কোথায় কোথায় আঘাত করেছি আমি? কি হলো, তাড়াতাড়ি দেখাও। তুমি যদি না দেখাও আমি মাসাজ করা কখন শুরু করব? মীরা বিছানা থেকে উঠে যায়। আপনার এইসব ন্যাকামো দেখতে আমার ভালো লাগছে না। তাই নাকি? বেশি কথা না বলে চুপচাপ বিছানায় আসো। সোহাগ আবার মীরাকে বিছানায় বসিয়ে দেয়। মীরা আবার উঠে যায়। সোহাগ আবার বসিয়ে দেয়। মীরা আবার উঠে যায়। তারপর সোহাগ নিজেই উঠে যায়। বসবে না তো? ঠিক আছে। মীরা, আমি তোমার প্রতি খুব অন্যায় করেছি, তাই না? আর করবো না। দেখো, এখন থেকে প্রচুর আদর দেব তোমাকে। আমি সবসময় ভালোবাসায় মরিয়ে রাখবো। কি সোহাগ মির্জা, বউকে আদর করা হচ্ছে? সোহাগ মীরাকে ঠেলে দূরে সরিয়ে দেয়। কণ্ঠস্বরটা খুবই পরিচিত লাগছে। কে বলছেন? মানে? হ্যালো হ্যালো। কলটা কেটে যায়। সোহাগের আর বুঝতে বাকি থাকে না কলটা কে করেছিল। তাই দেরি না করেই ওয়াশরুমে গিয়ে খুব দ্রুত রেডি হয়ে বেরিয়ে আসে। এই কি, কোথাও যাচ্ছেন? কি হলো, কথা বলুন। এখন আমি তোমাকে কিছু বলতে পারছি না, ফিরে এসে সব বুঝিয়ে বলবো। কখন ফিরবেন? রাতে। বেশি রাত করবেন না কিন্তু। কেন? খুললে কি হবে? এমনভাবে বলছেন যেন ডাকাত আস। বড্ড বেশি কথা বলো তুমি। যা বলেছি তাই করো, মনে থাকবে? মীরার কপালে একটা চুমুকি দিয়ে বেরিয়ে যায় সোহাগ। মীরা আর রায়শা দুজনে রুমের বসে বসে গল্প করছে। হঠাৎ রায়শার ঘরের জানালায় কেউ একজন ঢিল ছুঁড়ে মারে। এগিয়ে গিয়ে দেখে ঢিলের সাথে একটি কাগজও মোড়ানো, যাতে লেখা আছে, আমি জানি তোমার সন্তান কোথায় আছে। যদি তোমার সন্তানকে পেতে চাও এখনই রূপসা ব্রিজের নিচে চলে এসো। রায়শা ব্যাপারটা মীরাকে গিয়ে জানায়। মীরা রায়শাকে একা যেতে দিতে চায় না, তাই দুজনে মিলে রওনা হয়। ওদিকে মোনা, কোথায় তুমি মোনা? চিৎকার করে ডাকতে থাকে সোহাগ মোনাকে। মোনা আর মেজে বোন জুলি সোহাগের চিৎকার শুনে বেরিয়ে আসে। এ কি সোহাগ মির্জা, এখানে কি মনে করে আসলেন? তোমার বোন কোথায় জুলি?
আমার বোন। কোন বোনের কথা বলছেন আপনি? প্লিজ জুলি, বলো তোমার আপু কোথায়? আমার আপু? তা হঠাৎ আমার আপুকে আপনার কি দরকার পড়ল? সেটা আমি তোমাকে পরে বলবো, এখন তোমার আপুকে একটু ডেকে দাও, তার সাথে আমার কিছু কথা আছে। সরি, আমার আপু এখন বাসায় নেই, আর যদিও থাকতো আপনার সাথে কখনোই কথা বলতে চাইতো না। কেন? কেন সেটা আবার জানতে চাইছেন? ভুলে যাবেন না সোহাগ মির্জা, আপনার জন্য আমরা আমাদের বাবাকে হারিয়েছি, ছোট বোন দিনাকে হারিয়েছি। তোমরা ভুল বুঝছো আমাকে। আমরা ভুল বুঝছি? যেটা নিজের চোখে দেখেছি সেটাও কি ভুল? হ্যাঁ হ্যাঁ ভুল, তোমরা ভুল বুঝছো আমাকে। সেদিন আমি দিনাকে অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়েছিলাম। আমি যখন চলে যাই তখন স্যান্ডি তোমাদের বাড়িতে ঢোকে। আমার পুরো বিশ্বাস সেই রাতের ঘটনার জন্য স্যান্ডি দায়ী। মিথ্যে বলবেন না সোহাগ মির্জা, দিনা নিজে আমাদেরকে ফোন করে বলেছিল আপনি ওকে ভালোবাসেন, বিয়ে করতে চান। সেদিন আপনিই আমাদের বাড়িতে ছিলেন আর ওর সাথে। আমি এমনটা কিছুই করিনি, আমি তো জানতামই না দিনা আমাকে ভালোবাসে। আমি তো শুধু ওকে বোঝাতে চেয়েছিলাম আমি মীরাকে ভালোবাসি আর মীরাকে বিয়ে করতে চাই। আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলে এটাই সত্যি। ভেবেছিলাম তুমি অন্তত আমাকে বিশ্বাস করবে, কিন্তু না, তুমিও মনার মতোই আমাকে ভুল বুঝলে। ও তো আমার ফ্রেন্ড ছিল, স্কুল কলেজ ভার্সিটি একসাথে আমরা পার করেছি। ও আমাকে বুঝলো না, তুমি কিভাবে বুঝবে? দিনাকে আমি শুধু ছোট বোনের মতো দেখতাম। দিনার সাথে এমন কিছু আমি কল্পনাও ভাবতে পারি না। আমি জানতামই না দিনাকে রেপ করে খুন করা হয়েছিল, তোমাদের অসুস্থ বাবাকে খুন করা হয়েছিল। কারণ নিউজটা আমি দেরিতে পাই, আর পাওয়া মাত্রই ছুটে এসেছিলাম, কিন্তু তোমাদের পাইনি। তোমাদের বাড়িতে আদালত কর্তৃক সিল পড়ে গিয়েছিল, ব্যবসায় ডুবে গিয়েছিল তোমার বাবার। সবার ঋণ আমি পরিশোধ করি, তোমাদের বাড়িটা আমি নীলিমার হাত থেকে বাঁচাই, আর তোমরা কি না? এর সবই আপনার নাটক। আমাদের কাছ থেকে আপনজনদের কেড়ে নিয়ে আবার দয়া দেখাতে কে বলেছিল আপনাকে? সবই কি দয়া? আচ্ছা, তোমাদের দয়া দেখি আমার কি লাভ? আমি যদি এতই খারাপ হবো তাহলে কেন তোমাদের জন্য ভাববো? জলি ভেবে দেখে সত্যি তো, এটা তো ভেবে দেখিনি। সোহাগ মির্জার কি লাভ ছিল আমাদের উপকার করার? তাছাড়াও তো উনি তো আমাদেরকে কখনোই খারাপ নজরে তাকায়নি। সোহাগ ঘুরে চলে যাচ্ছে, জুলি সোহাগকে ডাক দেয়। সোহাগ ভাইয়া, ভাইয়া আমি আপনাকে বিশ্বাস করছি। এখন খুব দেরি হয়ে গেছে। মোনা আপু প্রতিশোধ নেওয়ার জন্য মীরা আপু আর রায়সাকে কৌশলে রূপসা ব্রিজ নিয়ে গেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ ভাইয়া, আপু ওদেরকে মেরে ফেলবে। তোমার আপুকে আটকাও জুলি। জুলি মোনাকে ফোন করে কিন্তু ফোনটা বন্ধ পায়। মোনা আপুর ফোনটা বন্ধ ভাইয়া, আমাদেরকে ওখানে যেতে হবে। কে আপনি? আমাদের এভাবে বেঁধে রেখেছেন কেন? মোনা আমার চুলের মুঠি ধরে টেনে। আমি কি সেটা জানতে চাস? তোর জম আমি। মীরার মাথায় হাতের বন্দুকটা দিয়ে অনবরত আঘাত করতে থাকে মোনা। প্লিজ মোনা আপু, আমার ভাবিকে তুমি ছেড়ে দাও, মারতে হলে আমাকে মারো। মরবার এত শক্ত? ঠিক আছে, আগে তোকেই মারবো। না, আমাকে মারো, ওকে ছেড়ে দাও। না আমাকে। না আমাকে। বন্দুকটা নিয়ে মীরার সামনে ধরে, তারপর 1 থেকে 10 পর্যন্ত গণে ঘ্যাচাং করে মীরার বুকে একটা গুলি বসিয়ে দেয়। তারপর মোনা তার গুন্ডাগুলোকে ডেকে মীরাকে জাহাজে উঠিয়ে দেয়, আর গুন্ডাগুলোকে বলে যায় গিয়ে মাছ নদীতে ফেলে এসো। গুন্ডাগুলো মাছ নদীতে মীরাকে গিয়ে ফেলে দেয়। মোনাকে ফিরে এসে জানায়। মোনা তখন একটা বিজয়ী হাসি দিয়ে চিৎকার করে বলে, তারপর রায়সার দিকে বন্দুকটা ধরে।